গল্প কি করে তোকে বলবো। লেখনীতে তানিয়া খাতুন। অন্তিম পর্ব। রাত কেটে গিয়েছে অনেকটা। বিছানার চাদর এলোমেলো, বাতাসে এখনো তাদের শরীরের গরম নিঃশ্বাসের ঘ্রাণ ভাসছে। অভি কাঁধশোয়া ভঙ্গিতে আছে, তার বুকের ওপর নিস্তেজ অথচ শান্তিতে শুয়ে আছে সানা। চুলগুলো ছড়িয়ে আছে এলোমেলো, কপালে ঘাম জমে আছে অশ্রুর মতো। অভিক এক হাত দিয়ে সানাকে শক্ত করে বুকে টেনে রেখেছে। তার চোখে কোনো কামনার আগুন নেই, আছে এক অবিশ্বাস্য প্রশান্তি। সানার কণ্ঠ ভাঙা, নিঃশ্বাস এখনো ভারী। অভিক, আমি যেন আর নিজেকে খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে আমি পুরোপুরি হারিয়ে গেছি আপনার ভেতরে। অভিক মৃদু হাসল, সানার চুলে হাত বোলাতে বোলাতে ফিসফিস করে বলল, তুই হারাসনি, তুই আমার ভেতরে বেঁচে আছিস এখন। তুই আমার রক্ত, আমার নিঃশ্বাস, আমার প্রতিটা ধ্বনি। সানা চোখ বুজে বুকের ভেতর তার হৃদস্পন্দন শুনতে লাগলো। মৃদু স্বরে বলল, আমাকে কখনো ছেড়ে যাবেন না, আমি ভেঙে যাব। অভিক তার কপালে আলতো চুমু দিয়ে বলল, ছেড়ে যাব? পাগলি মেয়েটা, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তুই আমার শুরু, তুই আমার শেষ। ঘরের ভেতর নিস্তব্ধতা, শুধু বাইরে ভোরের আলো ধীরে ধীরে জানালা ভেদ করে ভেতরে ঢুকছে। চাদরের নিচে একে অপরকে আঁকড়ে ধরে তারা যেন সময়কে থামিয়ে রেখেছে। কিছুক্ষণ পর সানার চোখ ভারী হয়ে এলো, শরীরটা অভিকের বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। অভিক তাকিয়ে রইল তার শান্ত মুখের দিকে, অশান্ত রাতের পরের সেই প্রশান্ত নিস্তব্ধতা দেখে মনে হলো এই তো তার পৃথিবী। তারপর সেও চোখ বুজল, বুকের ভেতর শুধু একটাই প্রতিজ্ঞা নিয়ে, এই মেয়েটাকে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখব। সকালের আলো জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়েছে ঘরে। চাদরের নিচে একেবারে জড়িয়ে আছে দুজন। সবার আগে সানার ঘুম ভাঙল। চোখ মেলতেই দেখল অভিক এখনো ঘুমিয়ে আছে। মুখটা একটু এলোমেলো, ঠোঁটের কোণে হালকা হাসি লেগে আছে। সানা হেসে ফেলল। ধীরে ধীরে হাত বাড়িয়ে অভিকের নাক চেপে ধরল। অভিক হাঁসফাঁস করে উঠে গেল। এই কি রে? শ্বাস বন্ধ করে মারতে চাইছিস নাকি? সানা ঠোঁট কামড়ে হাসল। আচ্ছা তাইলে রাতে আমায় যে একেবারে মেরে ফেলার মতো অবস্থা করেছিলেন, সেটা কি ছিল? অভিক চোখ টিপে হেসে বলল, ওটা ছিল ভালোবাসার শাস্তি। সানা চোখ বড় বড় করে তাকালো। ভালোবাসার শাস্তি? আচ্ছা আরো বাকি আছে শাস্তি? অভিক মিথ্যে সিরিয়াস মুখ করে বলল, হ্যাঁ, তবে এখনই না, শাস্তি রিজার্ভ রাখা আছে। সানা লজ্জা পেয়ে চাদর মাথায় টেনে দিল। চুপ করুন। সকালের আলোতে এসব বলে না। অভিক চাদর টেনে নামিয়ে দিল একটানে। তাহলে রাতে আবার রিজার্ভ শাস্তি চাই? দু জনেই হেসে গড়াগড়ি খেল বিছানায়। সানার চুলে এলোমেলো করে খেলা করছিল অভিক, আর সানা বারবার তার গায়ে মুঠো মেরে কিল দিচ্ছিল। শেষমেশ সানা অভিকের বুকের ওপর মাথা রেখে ফিসফিস করে বলল, অভিক ভাই, জানেন, আপনার সাথে খুনসুটি না করলে আমার দিনটাই অসম্পূর্ণ লাগে। অভিক মৃদু হেসে তার কপালে চুমু দিল। আমারও। তুই না থাকলে আমার সকাল মানেই অসম্পূর্ণ। তারপর জন আবার চুপ করে রইল, শুধু জানালা দিয়ে ভোরের আলো এসে তাদের খুনসুটি ভরা ভালোবাসাকে আরো উজ্জ্বল করে। সকালবেলা। ডাইনিং টেবিলে সকলে বসে গেছে। সুহানা, আকাশ আর অভিক সানা। গরম গরম লুচি, আলুর দম সাজানো আছে। সানা রান্নাঘর থেকে চা নিয়ে এলো, মুখে হালকা হাসি। অভিক তখন টেবিলে বসে মোবাইল স্ক্রোল করছে, কিন্তু চোখ বারবার গিয়ে আটকে থাকছে সানার দিকে। সানা চা সামনে রাখতেই অভিক হঠাৎ ফিসফিস করে বলল, জান বাচ্চা, রাতে যেমন গরম ছিলি, চাও তেমন গরম আছে তো। সানা অবাক হয়ে তার দিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেলল, ঠোঁটের কোণে লজ্জিত হাসি। চুপ করুন। সবাই শুনে ফেলবে। অভিক গম্ভীর গলায় বলল, আমি কি এমন বললাম? আমি তো চায়ের কথা বললাম। টেবিলে বসা আকাশ সন্দেহ করে তাকালো। অভিক, কি বলছিস ওকে? অভিক একটুও থতমত না খেয়ে উত্তর দিল, চা বেশি গরম না ঠান্ডা সেটা জিজ্ঞেস করছিলাম। সানা চুপচাপ চোখ রাঙাল, চেয়ারে বসে পায়ের আঙুল দিয়ে টেবিলের নিচে অভিকের পায়ে জোরে চাপ দিল। অভিক চমকে উঠল। আউচ! সবাই একসাথে তাকিয়ে গেল। কি হলো? অভিক ঠোঁট কামড়ে হাসি চাপতে চাপতে বলল, কিছু না, লুচি খেতে গিয়ে হাত পুড়ে গেল। সানা নিচু স্বরে বলল, আর কথা বললে আবার পা চাপ দেব। অভিক তার কানে মুখ বাড়িয়ে ফিসফিস করল, পা দিয়ে যা যা করিস, সবই আমি ভালোবাসি।
সানা লজ্জায় মাথা নিচু করে ফেলল, গাল লাল হয়ে গেল। খাওয়া শেষে অভিক হালকা হেসে বলল, জান বাচ্চা, এবার একটু উপরে আয়। সানা অবাক হয়ে চোখ বড় বড় করল। উপর? এখনই? সবাই তো আছে। অভিক মৃদু হেসে হাত দিয়ে ইশারা করল, যেন বলছে, চুপ, তাড়াতাড়ি আয়। সানা ঠোঁট কামড়ে লজ্জায় মাথা নাড়ল, তারপর হালকা হেসে উঠে দাঁড়াল। ঠিক সুহানা এগিয়ে এসে কোলে তার ছোট্ট বেবি। সানা, একটু সাহায্য চাই, আমি একটু কাজে ব্যস্ত। ওকে একটু নিবি? সানা মুহূর্তে হেসে বেবিটাকে কোলে নিল। ঠিক আছে। বেবি কোলে পেয়ে সানা মায় ভরে গেল, গালে চুমু দিয়ে বলল, আয় বাবু, আমার সাথে চল। সুহানা হাঁপ ছেড়ে বলল, থ্যাংক ইউ, আমি তাড়াতাড়ি এসে নিয়ে যাব। বলে চলে গেল। সানা বেবিকে নিয়ে উপরে নিজের রুমে গিয়ে আলতো করে অভিকের পাশে বসল। অভিক ভুরু কুঁচকে তাকিয়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে রাতের অসমাপ্ত দুষ্টুমি যেন ওর গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে। সানা হেসে ফিসফিস করে বলল, কি হলো? খিদে মিটছে না? অভিক হালকা গম্ভীর মুখে বলল, না, এখন খিদে আরো বাড়ছে। তবে খিদে সামলাতে হলে প্রথমে বেবিটাকে ওর মায়ের কাছে ফেরত দিতে হবে। সানা খিলখিল করে হেসে উঠল, উফ, আপনি একেবারে বাচ্চার মতোই। অভিক তার কানে মুখ ঘেঁষে ফিসফিস করল, না জান বাচ্চা, আমি তো তোর বাচ্চার বাপ হব, আর কিছু চাই না। সানা লজ্জায় মাথা নিচু করে বেবিকে কোলে শক্ত করে ধরল, কিন্তু ঠোঁটের কোণে যে হাসিটা ফুটে উঠল। অভিক ধীরে ধীরে বেবিটাকে সানার কাছ থেকে নিয়ে নিজের কোলে তুলে নিল। তারপর অভিক বেবিটাকে আলতো করে বিছানায় রেখে দুপাশে দুটো বালিশ দিল যেন না পড়ে যায়। সানার চোখে হালকা আশ্চর্য, ঠোঁটের কোণে লাজুক হাসি। অভিক মৃদু হেসে বলল, চাঁদনি, তুমি একটু ঘুমাও, আর আমি আর তোমার চাচি একটু হেসে চোখে দুষ্টুমি রোম্যান্স করি। সানা লজ্জায় মাথা নিচু করে তাকালো। অভিক তার দিকে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, জান বাচ্চা, আমি আর কন্ট্রোল করতে পারছি না। তার হাতে সানার হাত ধরে নিজের দিকে টেনে নিল। সানা চমকে উঠল, আপনি কি করছেন? বেবি তো এখানে, তার সামনে এসব। অভিক হাসি চাপতে চাপতে ফিসফিস করল, ও কিছু বুঝবে না জান বাচ্চা। বাচ্চাটা বিছানায় শুয়ে হাত পা ছুঁড়ে খিলখিল করে হাসছে। তার নিষ্পাপ আনন্দ যেন ঘরটা ভরিয়ে তুলেছে। কিন্তু ঠিক তখনই অভিক সানাকে কাছে টেনে নিয়ে পাশে শুইয়ে দিল। হঠাৎ তার ঠোঁটে ঝুঁকে পড়ল। সানা ভয়ে লজ্জায় প্রথমে ঠেলে সরাতে চাইল। অভিক, এভাবে নয়। কিন্তু অভিক যেন শুনতাই পাচ্ছে না। সে সানার দুই হাত শক্ত করে চেপে ধরে গভীর আবেগে ঠোঁটে ঠোঁট রাখল। চোখে এক অদ্ভুত উন্মাদনা, যেন ভালোবাসা আর অধিকার মিলেমিশে এক হয়ে গেছে। সানার চোখে ভয়, কিন্তু অভিকের চোখে ছিল একরকম জেদ। আজ তোকে ছাড়ব না। এদিকে বাচ্চাটা খিলখিল হেসে হাত পা ছুঁড়ে খেলছে। সে বুঝতেই পারছে না তার সামনে ঠিক কি ঝড় বয়ে যাচ্ছে। অভিক থেমে হেসে বলল, দেখ, তুই খুশি হয়েছিস তো, আমি তোর সামনেই তোর চাচিকে চুমু খাচ্ছি বলে। তাহলে ভালো করে দেখ, আবারও করলাম। বলে আবার সানার ঠোঁটে আকণ্ঠ ডুবে গেল সে। বাচ্চাটা খেলনা হাতে নিয়ে খিলখিল করে হাসছে। সানা লজ্জায় চমকে উঠে অভিককে ঠেলে সরাতে চাইল। এই, বাচ্চার সামনে এসব করছো কেন? অভিক দুষ্টুমি ভরা চোখে হেসে বলল, তোকে চুমু খেলে বাচ্চাটাও তো খুশি হয়, তাই না বাবু? এ বলে সে বাচ্চার দিকে তাকিয়ে চোখ টিপ মারে। বাচ্চা মিষ্টি হাসি দিয়ে হাত পা ছুঁড়ে খেলা চালিয়ে যায়। সানা মুখ লাল করে বিরক্ত স্বরে বলল, চুপ করো, এসব একদম ঠিক হচ্ছে না। অভিক হেসে তার হাত চেপে ধরে বলল, ঠিক হচ্ছে না মানে? দেখ, আবারও করলাম। বলেই হঠাৎ করে সানার ঠোঁটে চুমু খেয়ে নিল। সানা এবার রেগে অভিকের কাঁধে চাপা ঘুষি মারল। অভিক, আমি আপনাকে ছাড়ব না। অভিক হেসে গড়িয়ে পড়ে বলল, আহা, এই যে মারছিস, তাতেই তো আরো বেশি ভালোবাসা লাগছে। সানা মুখ ঘুরিয়ে হাসি চাপতে চাইল, কিন্তু ঠোঁটের কোণে হালকা হাসি লুকানো গেল না। অভিক সেটা ধরে ফেলল। অহ, হাসছো কিন্তু, মানে তুইও চাইছিস? এবার সানা সত্যি সত্যি রেগে গিয়ে বালিশটা ছুঁড়ে মারল অভিকের দিকে। অভিক হাসতে হাসতে বালিশটা ধরে বলল, ঠিক আছে, এবার যুদ্ধ শুরু। ঘর জুড়ে তখন বালিশ যুদ্ধ শুরু হয়ে গেল। এক পাশে বাদশার খিলখিল হাসি, আর অন্য পাশে অভিক সানার মিষ্টি দুষ্টুমি। খেলার মাঝেই হঠাৎ বাচ্চাটা কান্না শুরু করল।
খেলনার দিকে হাত বাড়িয়ে কাঁদছে, শরীর এদিক সেদিক ছুটছে। সানা তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল। মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে। অভিক কাছে এসে বলল, মনে হচ্ছে খিদে পেয়েছে। সানা মাথা নেড়ে বলল, হ্যাঁ, তাই মনে হচ্ছে। অভিক দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলল, তুই এক কাজ কর, ওকে খাওয়া। এ বলে হঠাৎ সানার জামার সামনের অংশ আলতো করে টেনে দিল। সানা একেবারে অবাক হয়ে গেল, চোখ বড় বড় করে বলল, এই, কি করছেন? পাগল নাকি? অভিক দাঁত বের করে হেসে বলল, আরে হো, বাচ্চাটার খিদে পেয়েছে বলেই তো। আর সত্যি কথা বলতে কি, তুই যখন ওকে খাওয়াবি, তখন আমিও একটু খেয়ে নেব। এবার সানা লজ্জায় টকটকে লাল হয়ে গেল। রাগ আর লজ্জা মিলেমিশে যেন তার গাল জ্বলছে। সে অভিকের কাঁধে চাপা ঘুষি মারতে লাগলো। চুপ করুন, একদম উল্টোপাল্টা কথা বলবেন না। অভিক হেসে হেসে গড়িয়ে পড়ল। আরে, ব্যথা লাগছে। কিন্তু তোর এই লাল হয়ে যাওয়া মুখটাই আমার সবচেয়ে প্রিয়। ঠিক তখনই হঠাৎ ঘরে ঢুকলো সুহানা। হাতে একটা ছোট্ট কাপ আর বাটি। সানা, ওকে খাওয়ানোর টাইম হয়ে গেছে। সানা হেসে লজ্জা সামলে বলল, হ্যাঁ, নিয়ে যা, খুব খিদে পেয়েছে। সুহানা বাচ্চাটাকে নিয়ে বাইরে চলে গেল। অভিক তখনও হাসছে। সানা লজ্জায় মুখ ঘুরিয়ে বসে আছে। সুহানা বাচ্চাটাকে কোলে নিয়ে বেরিয়ে যেতেই ঘরটা হঠাৎ অদ্ভুত নিস্তব্ধ হয়ে গেল। সানা মাথা নিচু করে চুপচাপ বসে আছে, লজ্জায় গাল দুটো এখনো লাল। অভিক ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার পাশে বসে পড়ল। মুখে সেই দুষ্টু হাসি। এখন তো কেউ নেই, মানে আর কোনো বাধাও নেই। সানা চোখ বড় বড় করে তাকালো। আপনি আবার শুরু করলেন? অভিক মজা করে মাথা নিচু করে ফিসফিস করল। শুরু তো আমি করিনি, তুই নিজেই লজ্জায় লাল হয়ে টমেটো হয়ে যাচ্ছিস। আর তোকে দেখে আমার তোকে খেতে ইচ্ছে করছে। সানা অভিককে হালকা ঠেলা দেয়। অভিক হেসে তার হাত চেপে ধরল। আয়, টমেটো তোকে একটু চুষে চুনে খাই, বলে হঠাৎ করে সানার ঠোঁটে ঝুঁকে পড়ল। সানা প্রথমে ধাক্কা দিতে চাইল, কিন্তু অভিকের জোরে আটকে গেল। শেষমেশ চোখ বন্ধ করে চুপচাপ হয়ে রইল। ঘরে তখন নিস্তব্ধতা। জানালা দিয়ে ভেতরে আসা আলো সানার মুখটাকে আরো কোমল করে তুলেছে। অভিক ধীরে ধীরে সানার চুলে আঙুল বুলিয়ে দিল। তারপর আলতো করে মুখ হাতে তুলে চোখের দিকে তাকালো। তুই বুঝিস না সানা, তোর চোখের ভেতরে আমি আমার পুরো পৃথিবী দেখি। সানা ক্যাপে উঠল। ঠোঁট কাঁপছে, কিন্তু কিছু বলতে পারছে না। অভিক তার কপালে চুমু খেল, তারপর ধীরে ধীরে গাল বেয়ে নেমে এলো ঠোঁটের কাছে। সানা চোখ বন্ধ করে নিঃশ্বাস বুলিয়ে ফেলল। অভিকের ঠোঁট যখন তার ঠোঁট ছুল, মুহূর্তেই সবকিছু যেন থেমে গেল। সময়, শ্বাস, পৃথিবী। গভীর সেই চুম্বনে সানা প্রথমে সংকোচে সরে যেতে চাইল। কিন্তু একসময় নিজেই অভিকের গলায় জড়িয়ে ধরল। অভিকের বুকের ওপর নিজের বুক চাপা দিয়ে যেন সব ভয়, লজ্জা ভুলে গেল। অভিক ফিসফিস করে বলল, আমি শুধু তোর, তুই শুধু আমার। তারপর আবারও ঠোঁটে ঠোঁট মিলল। এইবার আরও গভীর, আরও আবেগ ভরা। সানার আঙুল অনিচ্ছায় অভিকের কাঁধে চেপে ধরল। ঠোঁটের ফাঁকে নিঃশ্বাস মিশে যাচ্ছে। চোখ বুজে অনুভব করছে অভিকের ভালোবাসার প্রতিটি উষ্ণতা। অভিক একসময়ে সানাকে আরও কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরল। তার কণ্ঠে যেন কাঁপা কাঁপা স্বর। এই মুহূর্তটা যেন কোনোদিন শেষ না হয়। সানা চোখ খুলে শুধু তাকিয়ে রইল অভিকের দিকে। তার ঠোঁটে মিষ্টি হাসি, চোখে অশ্রুর কণা। সে আস্তে বলল, শেষ হবে না, যতদিন তুই আছিস। তারপর আবার দুজন একে অপরের ভেতরে ডুবে গেল। অভিক সানাকে শক্ত করে বুকে জড়িয়ে রেখেছে। জনের নিঃশ্বাস গরম হয়ে মিশে যাচ্ছে একে অপরের গালে। সানা চোখ বন্ধ করে আছে, ঠোঁট কাঁপছে অদ্ভুত টান আর আবেগে। অভিক ধীরে ধীরে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই জানিস না, তোর গন্ধ, তোর স্পর্শ আমাকে পাগল করে দেয়। সানা কাপা গলায় শুধু বলল, অভিক। অভিক তার গলা বেয়ে চুমু নামাতে লাগলো। সানার ঠোঁট থেকে হঠাৎ এক চাপা উমম বেরিয়ে এলো। ওই শব্দে অভিক আরও উন্মত্ত হয়ে উঠল। সে আবার ঠোঁটে ঝুঁকে গভীর চুমু খেল। সানা এবার হাত দিয়ে অভিকের চুল শক্ত করে ধরে রাখল। চোখ বুজে একের পর এক উমম আওয়াজ বেরিয়ে আসছে তার মুখ থেকে। অভিক হাসল, ঠোঁট না সরিয়েই ফিসফিস করল, এই আওয়াজটাই তো আমার জীবনের সবচেয়ে বড় মিউজিক। সানা অভিকের বুকে মুখ লুকিয়ে আরো জড়িয়ে ধরল।
তার নিঃশ্বাস গুলিয়ে যাচ্ছে, বুক ওঠানামা করছে দ্রুত ছন্দে। রাত প্রায় 11টা। সবাই খাওয়া দাওয়া সেরে যার যার ঘরে চলে গেছে। শুধু সানা যায়নি। সে এক নাগাড়ে বারান্দায় পায়চারি করছে। অভিক যাওয়ার সময় সানাকে ডেকে গিয়েছিল, তাড়াতাড়ি উপরে চলে আয়। কিন্তু সানা ওঠেনি। তার মনে যেন কিছু চলছে। ঠিক তখনই সুহানা এক গ্লাস জল হাতে নিয়ে সানাকে এভাবে পায়চারি করতে দেখে হেসে বলল, কি রে, তোর আবার কি হলো? সানা গভীর নিঃশ্বাস ফেলে বলল, তোকে তো সবই বলেছি, তবু আমার মনে হচ্ছে আজ উনি অভিক ঘুমাতে যাবেন না। সুহানা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কেন? সানা মৃদু স্বরে বলল, কেন আবার? উনি এখন অন্য মুডে আছেন। সুহানা দাঁত বের করে হেসে ফেলল। তারপর মজার ছলে বলল, থাক, ঠিক আছে। আমি আকাশকে বলি অভিককে নিয়ে ছাদে চলে যেতে। ওই সময় তুই আর আমি মিলে ঘরটা সাজিয়ে নেব। তারপর তোরা যা খুশি করিস, আমরা আর দেখতে যাব না। সানার চোখ জ্বলে উঠল খুশিতে। থ্যাঙ্কস দোস্ত, উমা। সুহানা মাথা নেড়ে মুচকি হেসে বলল, থাক থাক, আর ভালোবাসা দেখাতে হবে না। এই বলে সে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আকাশ সুহানার প্ল্যান মতো সোজা অভিকের রুমে এসে দরজায় নক করল। ভেতরে তখন অভিক অস্থিরভাবে পায়চারি করছে, সানার জন্য অধীর অপেক্ষা করছে। দরজায় নক হতেই সে ভেবে নিল, সানা এসে গেছে। এক ঝটকায় দরজা খুলে অভিক একদম সামনে দাঁড়ানো মানুষটিকে না দেখেই হাত ধরে ভেতরে টেনে নিল। আকাশ হঠাৎ এমন আচরণে থ হয়ে গেল। অবাক চোখে তাকিয়ে আছে অভিকের দিকে। অভিক চোখ বন্ধ করেই হালকা মুচকি হেসে উঠল। জান বাচ্চা, এত লেট করলি কেন? আর তোর হাতটা এত শক্ত কেন? এই বলে অভিক যখন চোখ মেলে তাকালো, তখনই হকচকিয়ে গেল। আরে, তুই এখানে কেন? এখন তো আমার বউ আসার সময়। আকাশ হেসে গড়াগড়ি, হা হা হা। কি রে, আমাকেই জান বাচ্চা বললি নাকি? লজ্জা পাচ্ছি রে। অভিক রেগে গিয়ে বালিশ ছুঁড়ে, চুপ কর গাধা। তুই তো আমার মুড একেবারে কাটিয়ে দিলি। আকাশ বালিশ ধরে নাটকীয় ভঙ্গিতে, ও মাই গড, তুই এত রোমান্টিক কবে হলি? আমাকে দেখ আমার মতো স্বামী হ। অভিক, তোর মতো স্বামী হলে মেয়েরা খুঁটি বেঁধে নদীতে ফেলে দিত। আকাশ ভান করে কান্না, অফো, এত নির্দয় কথা বলছিস, অথচ আমি তোকে সারপ্রাইজ দিতে এলাম। অভিক চোখ কুঁচকে, আমায় সারপ্রাইজ দিবি নাকি? হার্ট অ্যাটাক। রাতের বেলা বউয়ের মতো অভিনয় করে ঘরে ঢুকলি কেন? আকাশ চোখ টিপে, তুই কিভাবে রোমাঞ্চ করিস ওটাই জানতে এসছিলাম। তোকে ছাদে যেতে হবে আমার সাথে। অভিক, যদি আমি না যাই? আকাশ হঠাৎ অভিকের হাত শক্ত করে ধরে টান দিল। অভিক হকচকিয়ে, এই এই হাত ধরছিস কেন? আমি তোর বউ না রে। আকাশ গম্ভীর ভঙ্গিতে, বউ না, জান বাচ্চা। অভিক চোখ কুঁচকে, ধুর মশাই, তোর মাথায় কি চলছে বলতো? আকাশ দাঁত বের করে, তুই নিজে হেঁটে চল, নইলে আমি তোকে কোলে করে নিয়ে যাব। অভিক আঁতকে উঠে দু পা পিছিয়ে গেল। অভিক, কোলে করে নিয়ে যাবি? হায় রে সর্বনাশ, লোকে দেখলে কি ভাববে? আকাশ হাসতে হাসতে টেনে নিয়ে যেতে যেতে, কোনো অসুবিধা নেই, আমি সামলে নেব। অভিক বিরক্ত, বাল, ছাড় আমাকে। আকাশ শুনলি না? জোর করে টেনে নিচ্ছে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে দু জনের টানাটানি চলছেই। অভিক গম্ভীর অভিনয় করে, শোন, যদি এখনই ছাড়িস না, আমি এত জোরে চিৎকার করব যে সারা বাড়ি ভাববে তুই আমাকে অপহরণ করেছিস। আকাশ চোখ টিপে, চিৎকার কর। আমি তো বলবেটা আমার হানিমুন অপহরণ। অভিক মাথায় হাত দিয়ে হাঁসফাঁস করতে লাগলো। অভিক, ধুর, তুই একেবারে সর্বনাশের জিনিস। আকাশ মুচকি হেসে, সর্বনাশ হলেও এখন ছাদে যেতে হবেই। কারণ আজকের রাতটা তোর জীবনের সবচেয়ে স্পেশাল রাত। অভিক অবাক হয়ে থমকে দাঁড়ালো। অভিক, স্পেশাল মানে? আমার বউ ছাড়া আর কিসের স্পেশাল? আকাশ রহস্যময় হাসি দিল। আকাশ, তাই তো, এখনই চল। গিয়ে নিজেই দেখে নে। এবার আর অভিক কিছু না বলে গোজগোজ করতে করতে আকাশের পেছনে হাঁটল। মুখে শুধু বিড়বিড় করছে, হায় আল্লাহ, আমার জীবনে এ মানুষটা কেন এল? ওদিকে সানা আর সুহানা অভিকের রুমে ঢুকেছে। দু জন মিলে হুড়োহুড়ি করে ঘর সাজাতে শুরু করলো। প্রথমেই বড় বড় লাল রঙের লাভ শেপ বেলুন চারদিকে ঝুলিয়ে দিল। হাওয়ায় দুলতে থাকা বেলুনগুলো ঘরটাকে এক অন্য রূপ দিল। তারপর সানা হাতে একটা ঝুড়ি নিল।
ভালোবাসার মতো লাল গোলাপের পাপড়ি একে একে মেঝেতে ছড়িয়ে দিল। বিছানার মাঝখানেও গোলাপের নরম স্তর তৈরি হলো, যেন প্রত্যেকটা পাপড়ি অভিক সানার অনুভূতির কথা বলছে। টেবিলের ওপর সাজিয়ে রাখা হলো একটা ছোট্ট কিন্তু আকর্ষণীয় চকলেট কেক। তার উপরে ক্রিম দিয়ে লেখা, হ্যাপি বার্থডে অভিক। সুহানা কেকের চারপাশে ছোট ছোট মোমবাতি জ্বালিয়ে দিল। হালকা আলো অন্ধকারে ঘরটা যেন জোনাকির মতো ঝিকিমিকি করে উঠল। একটু দূরে জানালার পাশে রাখা হলো সুগন্ধি আগরবাতি। মিষ্টি গন্ধ চারদিকে ছড়িয়ে রোমান্টিক আবেশ তৈরি করল। সব শেষে সানা পিছিয়ে দাঁড়িয়ে মুগ্ধ চোখে দেখল, অভিকের ঘরটা যেন আর পাঁচটা সাধারণ ঘর নয়, বরং প্রেমে ভরা এক স্বপ্নের আঙিনা। সুহানা মুচকি হেসে হয়ে গেল, এখন অভিক আসুক, তারপর আসল মজা শুরু হবে। সানা লজ্জায় মাথা নত করে শুধু ফিসফিস করে বলল, আজ যদি ওকে একটু খুশি করতে পারি তাহলেই আমার সব পরিশ্রম সার্থক। আকাশ প্রথমে অভিকের হাত ধরে ছাদে নিয়ে গেল। সেখানে হালকা মজা ঠাট্টার মাঝে এক বোতল বিয়ার এগিয়ে দিল। আকাশ হেসে, নে ভাই একটু খা। অভিক প্রথমে গম্ভীর মুখ করল, না না, আমি এসব খাই না। কিন্তু আকাশ জোরাজুরি করতে করতে শেষে অভিক পুরো বোতলটাই খেল। মুহূর্তের মধ্যে গরম রক্ত যেন শরীরে বইতে লাগলো, মাথাটা হালকা হয়ে গেল। আকাশ তখন অভিকের কাঁধে হাত রেখে রহস্যময় ভঙ্গিতে বলল, চল, এবার আসল সারপ্রাইজ দেখাই। রাত 12টা। ধীরে ধীরে তারা সিঁড়ি বেয়ে নেমে অভিকের রুমের সামনে এসে দাঁড়ালো। আকাশ দরজা খুলে দিল। ভেতরে ঢুকেই অভিক হকচকিয়ে দাঁড়িয়ে গেল। চারদিকে ভেসে বেড়াচ্ছে লাল লাভ শেপ বেলুন। মেঝেতে ছড়িয়ে আছে গোলাপের পাপড়ি। টেবিলের উপর চকচকে চকলেট কেক। চারপাশে জ্বলা মোমবাতির আলোয় ঘরটা যেন প্রেমের রাজ্য। অভিক একদম অবাক হয়ে হা করে রইল। চোখ দুটো কেমন ভিজে উঠল আনন্দে, ঠোঁটে অজান্তেই হালকা হাসি। ঠিক তখনই আকাশ হেসে ফিসফিস করে বলল, কেমন লাগলো জান বাচ্চা? এবার তোর আসল জান বাচ্চা আসুক। অভিক ঘোরের মতো দাঁড়িয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না। আকাশ হেসে ঘুরে দাঁড়ালো, দরজা থেকে বেরিয়ে আসতে আসতে বলল, আমাদের কাজ শেষ, এবার তোমাদের পালা। তারপর সুহানাকে ইশারা করল। দু জনে একসাথে অভিকের রুম থেকে বেরিয়ে নিজেদের ঘরে চলে গেল। ভেতরে রইল শুধু অভিক আর সেই মায়াবী সাজানো স্বপ্নঘর, যেখানে সানার আগমনের অপেক্ষা। অভিক ধীরে ধীরে রুমে ঢুকল। দরজা বন্ধ করে পিছনে ঘুরতেই মুহূর্তের জন্য তার নিঃশ্বাস আটকে গেল। ওখানেই দাঁড়িয়ে আছে সানা। ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। পরনে কালো রঙের স্লিভলেস ছোট ড্রেস। খোলা চুল কোমর পর্যন্ত নেমে এসেছে। ঠোঁটে হালকা লিপস্টিকের আভা, মুখে তেমন সাজসজ্জা নেই। তবুও ঠিক এই সরলতাতেই সানা আজ যেন সবচেয়ে সুন্দর। অভিক একেবারে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে রইল। চোখের পলক ফেলতেও যেন ভুলে গেছে। সানা আস্তে আস্তে এগিয়ে এলো। তার চোখে মুখে ছিল লজ্জা আর গভীর ভালোবাসার মিশ্রণ। অভিকের একেবারে সামনে এসে দাঁড়ালো। মুহূর্তের নিস্তব্ধতা ভাঙল সানার এক উষ্ণ স্পর্শে। সে উঁচু হয়ে অভিকের ঠোঁটে একটুখানি চুমু দিল। তারপর হালকা হাসি মুখে ফিসফিস করে বলল, হ্যাপি বার্থডে, আমার ফিউচার বাচ্চার বাবা। অভিক হঠাৎ সানাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার কণ্ঠ কেঁপে উঠল আবেগে। অভিক, জান বাচ্চা, এত কিছুর দরকার ছিল না। তুই শুধু এই ড্রেসটা পরে আমার সামনে এলেই হতো। আসল গিফট তো তুই আমায় প্রতিদিনই দিস। সানা হেসে তার বুকে মুখ গুজে নরম স্বরে বলল, সানা, আচ্ছা, এখন চলুন, কেক কাটবেন। অভিক ঠোঁট কামড়ে হেসে বলল, অভিক, এখন মুড এসে গেছে, কন্ট্রোল হচ্ছে না জান বাচ্চা। কেক পরে খাবো, আগে তোকে খাই। সানা তাড়াতাড়ি মাথা নেড়ে দিল। সানা, না, একদম না। আগে আপনাকে কেক খাওয়াবো, তারপর অন্য কিছু। অভিক বুঝে গেল, সানা যেটা ঠিক করেছে সেটা না মানলে চলবে না। তাই সানার হাত ধরেই সামনে এগিয়ে গেল। টেবিলের ওপর থেকে ছোট্ট ছুরিটা সানার হাতে ধরিয়ে দিয়ে পিছন থেকে কোমর জড়িয়ে নিল। সানা চমকে, আর এ কি করছেন? কেক তো আপনিই কাটবেন, আমাকে ছুরি দিলেন কেন? আজ তো আপনার জন্মদিন। অভিক হেসে ফিসফিস করে, আমার সবকিছুই তোকে ঘিরেই জান বাচ্চা। আজও তোর হাত দিয়েই শুরু হোক। আমার জিনিসটাও তোর কথা ভেবে দাঁড়িয়ে গেছে, আর বাড়তি কথা নয়, যা করার শুরু কর। সানা মুখ বাঁকিয়ে, অসভ্য লোক। তবুও লজ্জায় লাল মুখে সানা ক্যাক কাটল।
প্রথম টুকরো অভিক সানার মুখে তুলে দিল। তারপর সানা অভিককে খাওয়াতে গেলেই অভিক হঠাৎ টুকরোটা নিয়ে সানার ঠোঁটে লাগিয়ে দিল। আর সেই মুহূর্তেই ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। অভিকের ঠোঁটের উষ্ণতায় সানা প্রথমে চমকে উঠল। হাতে ধরা কেকের টুকরো অজান্তেই নিচে পড়ে গেল। সানা হালকা ধাক্কা দিয়ে কেক নষ্ট করলেন, আমি কিন্তু রাগ করছি। অভিক ঠোঁট চেটে দুষ্টুমি ভঙ্গিতে, কেক খাওয়ার চেয়ে এইটা অনেক বেশি মিষ্টি। জান বাচ্চা, তোর ঠোঁটে যেন আসল ক্রিম। সানা লজ্জায় গলা নামিয়ে ফিসফিস করে বলল, অসভ্য লোক, আপনি একটুও বদলাননি। অভিক হাসতে হাসতে আবার ওর ঠোঁটে ঝুঁকে এলো। এইবার কিসটা আরো গভীর, আরো আবেগঘন। অভিকের হাত ধীরে ধীরে সানার মুখ থেকে চুল সরিয়ে দিল। তারপর আলতো করে গালে হাত রাখল। সানা এবার চোখ বুজে নিল। মনে হলো যেন চারপাশের সব আলো ঝলমল হারিয়ে গেছে। রয়ে গেছে শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। অভিক সানাকে কিস করতে করতে তার কোমর ধরে তুলে টেবিলের কেকের পাশে বসিয়ে দিল। পাগলের মতো কিস করতে থাকলো। জনের জিভ চুষতে লাগলো, গভীরভাবে কিস করতে লাগলো। কিস করতে করতে অভিকের হাত সানার সারা শরীরে বিচরণ করছিল। জনের যেন থামার কোনো নামই নেই। সানা কিস করতে করতে অভিকের শার্টের সব বোতাম খুলে শার্টটা খুলে নিচে ফেলে দিল। উত্তেজনায় সানা টেবিল বেয়ে এগিয়ে এসে অভিকের কোমর পা দিয়ে জড়িয়ে ধরল। অভিকও চুমু খেতে খেতে ঠিক সেভাবেই সানাকে কোলে তুলে নিল, আর চুমুতে ডুবে থাকতে থাকতে পিছিয়ে যেতে লাগল। পিছোতে পিছোতে অভিক সানাকে দেয়ালে ঠেসে ধরল। তারপর ঠোঁট ছেড়ে সানার গলায় মুখ গুজে দিল। সানার জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকল। অভিক ধীরে বলে উঠল, জান বাচ্চা, আজকে নতুন স্টাইলে করব, তোর একটু কষ্ট হবে, প্লিজ সামলে নিস। অভিক এবার সানার ড্রেসটা খোলার চেষ্টা করল, কিন্তু এতটাই টাইট যে একেবারেই খোলা যাচ্ছিল না। অভিক বিরক্ত স্বরে বলল, কি বালের জামা পরে আসছিস? এখন আমি কন্ট্রোল করতে পারছি না আর তোর জামা আটকে গেছে। সানা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, সরি, বুঝতে পারিনি এত টাইট হবে। অভিক হেসে সানার ঠোঁটে চুমু খেয়ে ফিসফিস করে বলল, একই জামা তোকে আবার এনে দেব আমি। কিন্তু এখন এইটা আমাকে ছিঁড়তেই হবে, জান বাচ্চা। বলার সাথে সাথেই অভিক এক টানে জামাটা ওপরের দিক থেকে ছিঁড়ে ফেলল। সানা অবাক হয়ে বলল, আহা, এত শক্তি আপনার। অভিক হেসে কাছে টেনে নিল। জান বাচ্চা, আসল শক্তি তো করার সময় দেখবি। আজ তোকে পুরো খেয়ে ফেলতে ইচ্ছে করছে আমার। বলে সে এবার এক টানে পুরো জামাটা ছিঁড়ে ফেলল। সানা চোখ বন্ধ করে নিল, আর অভিক ছেঁড়া জামাটা ফেলে দিয়ে আবার সানার ঠোঁটে ডুবে গেল। সানা নিঃশব্দে মাথা নাড়ায় আর অভিক সানাতে মোহ হতে শুরু করে। এইভাবে কতক্ষণ কেটে গেছে জানে না, কিন্তু অভিকের থামার নাম নেই। অভিকও আর পারবি না। সানা, হ্যাঁ, থামুন। সানাও কাহিল হয়ে পড়ল। অভিক সানাকে ওইভাবে নিয়ে আস্তে আস্তে মেঝের মধ্যে শুয়ে পড়ল। সকালের কোমল রোদ জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকছিল। চাদর এলোমেলো, বিছানায় এখনো রাতের উত্তাপের ছাপ লেগে আছে। সানা চোখ মেলল ধীরে ধীরে। শরীরটা এখনো ক্লান্ত, বুক ওঠানামা করছে ভারী শ্বাসে। পাশে তাকিয়ে দেখে অভিক অদ্ভুত শান্ত মুখে তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মুহূর্তেই সানার গাল লাল হয়ে উঠল। মনে পড়ে গেল রাতের প্রতিটা মুহূর্ত, প্রতিটা শব্দ। সে হালকা করে চাদর নিজের গায়ে টেনে নিল, যেন লজ্জা ঢাকতে চাইছে। ঠিক তখনই অভিক নড়েচড়ে উঠল। আধো ঘুমের ভেতরেই তার বাহু শক্ত করে সানাকে জড়িয়ে নিল। ফিসফিস করে বলল, কোথায় পালাচ্ছিস জান বাচ্চা, আমি এখনো তোকে ছাড়িনি। সানা গলা নিচু করে বলল, উফো, আপনি একদম পাগল, সকাল হয়ে গেল এখনো একই কথা বলেছেন। অভিক চোখ খুলে তাকালো, ঠোঁটে দুষ্টু হাসি ফুটে উঠল। কারণ তোর ওই লাজুক মুখটা আমার সকালের প্রথম সুখ। সানা মুখ গুজে নিল ওর বুকে। চুপ করুন, আর এসব বলবেন না। অভিক তার চুলে হাত বুলিয়ে মিষ্টি গলায় বলল, গত রাতটা আমার জীবনের সেরা রাত ছিল। শুধু শরীর নয়, আমি প্রতিটা মুহূর্তে বুঝেছি তুই আমার জন্য কতটা। অভিক হঠাৎ ধীরে ধীরে তার আঙুল দিয়ে সানার চুল সরিয়ে কানে ফিসফিস করে বলল, জান বাচ্চা, জানিস তোর শরীরটা কেমন? যেন পুরো মাখন। তোর প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা কাঁপন আমার ভেতরটা ভরিয়ে দেয়। গতরাতে যখন তুই আমার নাম ধরে চিৎকার করছিলি,
আমি কসম খাচ্ছি, সেই মুহূর্তে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করছিলাম। সানা চোখ মুহূর্তেই লজ্জায় নামিয়ে নিল। গাল টুকটুকে লাল হয়ে উঠল। সে মুখ ঘুরিয়ে ফিসফিস করে বলল, উফো, এসব বলবেন না, আমি শুনতে চাই না। অভিক দুষ্টু হেসে তার থুতনি তুলে চোখে চোখ রাখল। কেন শুনবি না? তোকে না বললে আমি কারে বলবো? তুই তো আমার সব। আমি তোর শরীরের প্রতিটা প্রতিক্রিয়া মুখস্থ করে ফেলেছি। তুই যখন নিঃশ্বাস ফেলে আমার বুকে আঁকড়ে ধরিস, তখন মনে হয় আমি তোর ভেতরে ঢুকে গিয়েছি, শুধু শরীর নয়, তোর আত্মাতেও। সানার ঠোঁট কাঁপতে লাগলো, বুক দ্রুত উঠানামা করছিল। সে চাদর দিয়ে মুখ ঢাকতে গিয়ে লজ্জায় বলল, চুপ করুন অভিক, আমি সহ্য করতে পারছি না। অভিক তার কানে মুখ এনে আবার ফিসফিস করল, সহ্য করতে পারছিস না মানেই তুই কি আবার করতে চাইছিস? সানা চোখ বন্ধ করে মাথা নাড়ল, না। কিন্তু অভিকের হাত শক্ত করে ধরে রাখল। অভিকও সত্যি করে বল, জান বাচ্চা, আমারটা নিতে তোর কেমন লাগে? সানা হেসে বলে, খুব খারাপ। অভিক এবার হাসকি গলায় বলল, তাই তো ললিপপের মতো খাস। জান বাচ্চা, তোর ওই চোখের ভেতর আমি আগুন দেখেছি। তুই যতই বলিস না, তোর শরীর কিন্তু বারবার আমায় ডাকছে। তুই কি জানিস, আমি এখনো তোর থেকে চোখ সরাতে পারছি না। আমার খিদে পাচ্ছে আবার। সানার বুক ধড়ফড় করে উঠল। সে ফিসফিস করে বলল, না অভিক, আমি পারবো না, আর নয়। অভিক ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে তার গলায় চুমু খেল। পারবি জান বাচ্চা। গত রাতে তো বলেছিলি তুই আমার, এবারও বলবি? তোর ওই লাজুক মুখটা আবারও দেখতে চাই আমি, যখন তুই লজ্জায় আমার নাম ধরে কাঁপিস। সানা চাদর টেনে গায়ে চাপা দিল, চোখ বন্ধ করে ফিসফিস করল, আপনি একেবারে পাগল, সকালবেলাতেও এসব কথা বলেন। অভিক হেসে ওকে বুকে টেনে নিল। হ্যাঁ, আমি পাগল। তোকে ছাড়া থাকতে পারি না বলে পাগল। জান বাচ্চা, একবার করি প্লিজ। সানার শরীর শিউরে উঠল, ঠোঁট শুকিয়ে গেল। সে কোনো উত্তর দিল না, শুধু বুকে মুখ লুকিয়ে ফেলল। অভিক নরম গলায় ফিসফিস করে বলল, উত্তর তো তোর শরীর আগেই দিয়ে ফেলেছে, তাই না জান বাচ্চা? আমার দিকে তাকা জান বাচ্চা। সানা মাথা নাড়ল, না, আমি পারবো না। আপনার চোখের দিকে তাকালে আমার বুক ধড়ফড় করে। অভিক হেসে ওর থুতনি তুলে চোখে চোখ রাখল। তোর বুক ধড়ফড় করে মানেই তুই আমায় আবারও চাইছিস। সানা লজ্জায় চাদর আরো শক্ত করে ধরল। না অভিক, আমি আর পারবো না, দয়া করে। অভিক ওর ঠোঁটে আলতো কামড় বসিয়ে হাসল। পারবি জান বাচ্চা। আমি তোকে চিনে গেছি। তুই যতই মুখে না বলিস, তোর শরীর এখনো আমার জন্য কাঁপছে। দেখ না তোর নিঃশ্বাস কত দ্রুত চলছে। সানার গাল লাল হয়ে উঠল। সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, উফো, আপনি কেন এমন করেন? সকালবেলা তো একটু শান্ত থাকুন। অভিকারও কাছে ঝুঁকে কানে মুখ রাখল। শান্তি তো আমার কাছে তখনই আসে, যখন তোর ভেতরে হারিয়ে যাই। সানার ঠোঁট কাঁপল। সে অভিকের কাঁধ আঁকড়ে ধরে ফিসফিস করে বলল, না, আমি ভয় পাচ্ছি, যদি আমি আর সামলাতে না পারি। অভিক ওকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে গম্ভীর গলায় বলল, তুই কিছু সামলাবি না। আমি সামলাব সবকিছু। তোর কাজ শুধু আমার বুকে লুকিয়ে থাকা, আর আমাকে আবারও নিজের করে নিতে দেওয়া। বলেই অভিক চাদর সরিয়ে দিল। সানা আতকে উঠল, গাল টুকটুকে লাল হয়ে উঠল। সে হালকা গলায় প্রতিবাদ করল, না অভিক, প্লিজ, এখন নয়। অভিক ওর ঠোঁটে চুমু খেয়ে ফিসফিস করে বলল, এখনই, জান বাচ্চা। তুই তো জানিস, আমি কন্ট্রোললেস হয়ে পড়লে নিজেকে আর আটকাতে পারি না। সানার বুক দ্রুত ওঠানামা করছে, ঠোঁট শুকিয়ে গেছে, চোখ আধো বুজে আসছে। সে নিঃশ্বাস চেপে ধরে অভিকের গলা জড়িয়ে ফেলল। অভিক মৃদু হাসল, চোখে সেই পুরনো নেশা। তাহলে শুরু করি আবার, সকালের প্রথম আলোয়, তুই আর আমি শুধু একে অপরের। অভিক সানার ঠোঁটে নিজের ঠোঁট এমনভাবে চেপে ধরল যেন দুজন একে অপরের শ্বাস পর্যন্ত গিলে নিতে চাইছে। চুমুটা ধীরে ধীরে গভীর থেকে আরো গভীরে নামতে লাগল, প্রথমে শুধু ঠোঁট, তারপর জিভ একে অপরের ভেতরে ঢুকে উন্মাদের মতো কিস করতে লাগলো অভিক। সানা হাঁপাতে হাঁপাতে কেঁপে উঠছিল। অভিক তার ঠোঁট কামড়ে ধরতেই চাপা গোঙানি বেরিয়ে এল। উফো, অভিক। অভিক তার
হাত ধরে মাথার ওপরে আটকে দিল। তারপর বুক থেকে পেট থেকে নাভি প্রতিটা জায়গা ভিজে ভিজে চুমুতে ভরিয়ে দিল। সানার শরীর গলে যাচ্ছিল, ভাঙা গলায় সে বলল, অভিক, আপনি আমাকে পাগল করে দিচ্ছেন। অভিক তার গাল বেয়ে চুমু নামিয়ে আনলো ঘাড়ে। ঘাড়ের হাড়ের গোড়ায় দাঁত বসাতেই সানার শরীর কেঁপে উঠল। তার ঠোঁট থেকে বেরোলো চাপা সুর, আহো। অভিক সানার কানে ফিসফিস করে বলল, হোয়াই আর ইউ সো ডিলিসিয়াস। তোর সঙ্গে আমি অনন্ত রাউন্ড খেলতে চাই জান বাচ্চা। বেলা 10টা। সানা ধীরে ধীরে চোখ মেলল, শরীর যেন ভেঙে যাচ্ছে ব্যথায়। বিছানা থেকে উঠতে গিয়ে হাঁটু কাঁপল, কোমর ধরে উঠে দাঁড়াতে গিয়ে হঠাৎই পা হড়কে বসে পড়ল মেঝেতে। আহো, অভিক। সানার ঠোঁট থেকে ব্যথার গোঙানি বেরোল। অভিক তখনও আধো ঘুমে। সানার কণ্ঠ শুনে চোখ খুলতেই হেসে ফেলল। বিছানা থেকে উঠে দ্রুত এগিয়ে এসে বলল, কি রে জান বাচ্চা, এক রাতেই কাবু হয়ে গেলি। বলেছিলাম তো 5th রাউন্ডে নিঃশেষ করে দেব। সানা কষ্টে মুখ বাঁকাল। চুপ করুন, হাঁটতে পারছি না আমি। অভিক হঠাৎ ঝুঁকে একেবারে কোলে তুলে নিল সানাকে। সানা অবাক হয়ে বলল, কি করছেন, আমাকে নামান। অভিক হেসে বলল, না, এবার তোকে নামতে দিলে তুই মেঝেতে গড়িয়ে পড়বি। সে সানাকে কোলে করে সোজা বাথরুমে নিয়ে ঢুকে শাওয়ারের নিচে দাঁড়ালো। শাওয়ার চালু করতেই ঠান্ডা জলের ধারা দুজনকে একসাথে ভিজিয়ে দিল। সানা শিউরে উঠল, কিন্তু অভিক তাকে দেয়ালের সঙ্গে চেপে ধরল। ভেজা চুলে আঙুল চালিয়ে অভিক ফিসফিস করে বলল, আমি তোকে এমন ভাবে ছুঁয়েছি এই জলও তা মুছে দিতে পারবে না। সানা চোখ বন্ধ করে হাঁপাচ্ছিল, ঠোঁট কাঁপছিল। অভিক তার ঘাড়ে চুমু খেল, তারপর মুচকি হেসে দুষ্টু গলায় বলল, কি রে, আবারও এক রাউন্ড খেলবো নাকি? বাথরুমে খেলা নাকি আরো মজা? সানা ভয় মেশানো লজ্জায় চোখ বড় বড় করে তাকালো। প্লিজ অভিক, আমি তো হাঁটতেই পারছি না। অভিক হেসে উঠল, তার ঠোঁটে আবার চুমু খেয়ে ফিসফিস করল, চিন্তা করিস না, এবার তোকে কিছু করতে হবে না, শুধু দেয়ালে ভর দিয়ে থাকবি, বাকিটা আমি সামলাব। অভিক সানাকে দেয়ালে চেপে ধরে শাওয়ারের নিচে ঠোঁটে ঠোঁট রাখতেই আবার তার শরীরে আগুন জ্বলে উঠল। চোখে সেই পুরনো উন্মাদনা, সে যেন আরেকটা রাউন্ড শুরু করেই দেবে। কিন্তু হঠাৎই সানার মুখের দিকে তাকাতেই তার ভেতরটা থমকে গেল। চোখের নিচে ক্লান্তি, শরীর কাঁপছে, ঠোঁট কাঁপছে ব্যথায়। অভিক নিঃশ্বাস চেপে নিয়ে মাথা নাড়ল। ফিসফিস করে বলল, না জান বাচ্চা, তোর এই অবস্থায় আমি আবার শুরু করলে তুই ভেঙে পড়বি। সে সানাকে জড়িয়ে ধরল, ঠান্ডা জলে ধীরে ধীরে স্নান করিয়ে দিল। নিজের হাতে ওর ভেজা চুলগুলো ঠিক করল, গাল মুছল। তারপর হেসে সানার কানে বলল, আজকের রোমান্সটা তোলা থাকলো। সানা চোখ বুজে অভিকের বুকে মুখ লুকিয়ে রাখল। অভিক ধীরে ধীরে শাওয়ার বন্ধ করে তোয়ালে জড়িয়ে ওকে আবার কোলে তুলে বিছানায় নিয়ে এল। বিছানার পুরনো চাদর ভিজে গেছে। অভিক একটানে সেটা সরিয়ে নতুন পরিষ্কার চাদর পেতে দিল। তারপর সানাকে সাবধানে নামিয়ে শুইয়ে দিল। আলমারি খুলে একটা হালকা জামা আর প্যান্ট বের করল। সানার দিকে তাকিয়ে মুচকি হেসে সে নিজেই সানাকে জামা পরিয়ে দিল, প্যান্টও গলিয়ে দিল আস্তে আস্তে, যেন কোথাও ব্যথা না লাগে। অভিক চাদর টেনে সানাকে ঢেকে দিল। তারপর শুয়ে গিয়ে ওর কপালে চুমু খেল। ঘুমিয়ে পড় জান বাচ্চা, তোর শরীর বিশ্রাম চাইছে। সানা আধো চোখে হেসে ফেলল, ভাঙা গলায় বলল, আপনি পাগল, কিন্তু আমার পাগল। সানার চোখ ধীরে ধীরে ঘুমে জড়িয়ে এল। এখানে অনেক অ্যাডাল্ট দৃশ্য আছে, যাদের পছন্দ নয়, অনুগ্রহ করে এড়িয়ে যান। অনেক গভীর ঘুম থেকে ধীরে ধীরে জেগে উঠল সানা। ঘড়ির কাঁটা দেখে আঁতকে উঠলা, দুপুর 1টা বেজে গেছে। সে উঠে বসে হাত দিয়ে মাথা চেপে ধরে। চোখ এদিক সেদিকে ছুটে যায়, অভিক কোথাও নেই। মনটা অস্থির হয়ে উঠল। ধীরে ধীরে পা নামিয়ে নিচে নেমে এলো সানা। সিঁড়ি ভাঙতেই কান ভরে উঠল পরিচিত কোলাহলে। দেখলতার মামা মামিরা ফিরেছেন অনেক দিন পর। ঘর ভরে উঠেছে তাদের হাসি আর গল্পে। সবাইকে একে একে গিয়ে সালাম করল সানা। সুহানাকে রান্নাঘরে ব্যস্ত দেখতে পেলছে, টেবিলে সবার জন্য খাবার সাজাচ্ছে। ঠিক তখনই দরজার বাইরে গাড়ির হর্ন শোনা গেল। অভিক আর আকাশ একসাথে ভেতরে ঢুকল। জনের মুখে আনন্দের ঝলক, যেন কিছু একটা চমক নিয়ে ফিরেছে। অভিক এগিয়ে এসে সবাইকে জানালো, আমরা সব ব্যবস্থা করে ফেলেছি। আজকে সবাই মিলে বাজার ঘুরতে যাব।
এই খবর শুনে ঘরটা এক মুহূর্তে উচ্ছ্বাসে ভরে উঠল। সুহানা আর সানা আনন্দে একে অপরের হাত চেপে ধরল, মুখে খুশির আভা। তবে বাড়ির বয়োজ্যেষ্ঠরা মৃদু হেসে বললেন, তোমরা যাও, অনেক দিন পর তো এমন সুযোগ এলো। আমরা বাড়িতে আছি, তোমরা মজা করে ঘুরে এসো। আনন্দ যেন আরো বেড়ে গেল সবার। সন্ধ্যার পর সবাই প্রস্তুত হয়ে গাড়িতে উঠল। আকাশ ড্রাইভারের আসনে বসল। তার পাশেই সুহানার সিট। পিছনের সিটে বসল সানা আর আরোহী। গাড়ি গেট পেরিয়ে রাস্তায় নামতেই চারদিকে অন্ধকার জমে উঠছিল। শহরের ভিড় পেছনে ফেলে গাড়ি যখন হাইওয়েতে ঢুকল, হেডলাইটের আলোয় সামনের পথটা যেন কেবল গাড়িটার জন্য তৈরি হয়ে রইল। প্রথমে ভেতরে অনেক গল্পগুজব চলল। সুহানা একের পর এক গল্প শোনাতে লাগলো, সবাই হেসে উঠছিল। সানা প্রথমে চুপচাপ ছিল, তারপর ধীরে ধীরে অভিকের দিকে তাকালো। অভিক জানালার বাইরে চোখ রেখে বসেছিল, মুখে এক অদ্ভুত শান্ত ভাব। সানা জিজ্ঞেস করল, আপনি চুপ হয়ে আছেন কেন? অভিক মৃদু হেসে তার দিকে তাকালো। ভ্রমণের শুরুতেই যদি এত কথা বলে ফেলি, কক্সবাজার পৌঁছানোর পর আর কিছু বলার থাকবে? সানা হেসে মাথা নাড়ে। গাড়ি তখন লম্বা সেতু পার হচ্ছিল। নিচে অন্ধকারে নদী বয়ে যাচ্ছে। বাতাসের ঝাপটায় সানার ওড়না উড়ে এসে অভিকের কাঁধে লেগে গেল। সানা তড়িঘড়ি করে সামলে নিলেও মুহূর্তের জন্য দুজনের চোখ আটকে গেল। সামনে বসে থাকা সুহানা গান ধরল, এই পথ যদি না শেষ হয়। তার গলা ভরে উঠল সুরে, আর গাড়ির ভেতরে যেন এক অদ্ভুত আনন্দময় আবহ তৈরি হলো। অনেকক্ষণ পর সবাই ক্লান্ত হয়ে পড়ল। সুহানা মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়ল। পিছনের সিট একেবারে নিস্তব্ধ। সামনের আসনে শুধু আকাশ ড্রাইভ করছে। অভিক আর সানা দুজনেই চুপচাপ জানালার বাইরে তাকিয়ে। মাঝে মাঝে অভিক সানার দিকে তাকাচ্ছে, কিন্তু সানা তা টের পেলেও ভান করছিল কিছু বোঝেনি। রাত বাড়তে থাকলো, রাস্তা ফাঁকা হয়ে গেল। দূরে কোথাও কোথাও চায়ের দোকান জ্বলজ্বল করছিল। একটা বিরতিতে গাড়ি থামল। সবাই নেমে চা খেল। সানার হাতে গরম কাগজের কাপ, ঠান্ডা বাতাসে ধোয়া ওঠা চায়ের গন্ধ তাকে যেন অন্যরকম স্বস্তি দিল। অভিকও চুপচাপ পাশে দাঁড়িয়ে চা খেল। কথাবার্তা খুব কম, কিন্তু নীরবতাটা যেন দুজনকেই অদ্ভুতভাবে কাছে টেনে আনছিল। আবার গাড়ি রওনা দিল। রাত পেরিয়ে ধীরে ধীরে ভোরের আলো ফুটতে লাগলো। দিগন্তে সূর্যের আভা দেখা যাচ্ছিল। তখনও তারা রাস্তায়ত্বে সবার চোখে ছিল ভ্রমণের আনন্দ আর এক ধরনের অদ্ভুত উত্তেজনা। দীর্ঘ রাতের ভ্রমণের পর অবশেষে তারা কক্সবাজারে পৌঁছালো। গাড়ি থামতেই সবার চোখে মুখে ক্লান্তি আর তৃপ্তি মিশে গেল। হোটেলের রিসেপশনে নাম লিখে ব্যাগপত্র হাতে রুমে ঢুকলো সবাই। আকাশ বলল, এখন সবাই একটু বিশ্রাম নাও। ফ্রেশ হয়ে দুপুরের পর বেরোবো সমুদ্রের ধারে। সুহানা ক্লান্ত হাসি দিয়ে মাথা নাড়ল। সত্যি, প্রথমে ঘুম দরকার। আমার চোখ বন্ধ হয়ে আসছে। সবাই যার যার রুমে ঢুকে গেল। আকাশ আর সুহানা এক রুমে, আভিক আর সানা পাশাপাশি থাকা আলাদা রুমে। সানা বিছানায় বসতেই শরীরটা কেমন নরম হয়ে এল। দীর্ঘ পথের ক্লান্তি তাকে একেবারে অবশ করে দিয়েছে। সে ব্যাগ থেকে কাপড় বের করে সাজাতে লাগলো, ঠিক তখনই দরজায় নক। দরজা খোলার আগেই টের পেল অভিক। ভেতরে ঢুকেই মুচকি হেসে বলল, কি হলো, এভাবে একা বসে আছো কেন? ঘুমাবে না? সানা বলল, হুমুম, আমি খুব ক্লান্ত। আভিক ঠোঁটে দুষ্টু হাসি টেনে কাছে এগিয়ে এলো। ক্লান্তি কাটানোর সেরা ওষুধ জানিস কি? সানা ভুরু কুঁচকে তাকালো। কি? আভিক হেসে বলল, কাছে আয় জান বাচ্চা, করে দেখাই। এ কথা বলে হঠাৎই বালিশটা টেনে নিয়ে সানার দিকে ছুঁড়ে দিল। সানা চমকে উঠে বালিশটা ধরল, তারপর রাগ দেখানোর ভান করল। আপনি কি সব সময় করার কথা ভাবেন? অভিক ধীরে ধীরে কাছে এসে ফিসফিস করে বলল, তা নয় তো কি, তোকে বিয়ে করার আগে যে উপোস করেছিলাম সেইগুলো শোধ করব না। সানার বুক ধড়ফড় করতে লাগলো। সে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিল। আমি সত্যিই ক্লান্ত, প্লিজ এখন নিজেকে কন্ট্রোলে রাখুন। আভিক থেমে গেল, কিন্তু তার চোখে স্পষ্ট ছিল ভেতরের অস্থিরতা। সানা চেষ্টা করছিল দূরত্ব বজায় রাখতে, অথচ তার নিজেরও মনে হচ্ছিল অভিকের দৃষ্টি তাকে টানছে। আভিক চেয়ারে বসল, চোখ সরু করে তাকিয়ে রইল সানার দিকে। কথা না বললেও তার দৃষ্টি যেন সানার ভেতরে ঢুকে যাচ্ছিল। সানা বিছানায় শুয়ে চোখ বন্ধ করে রইল, কিন্তু তার বুকের ভেতর ঝড় বইছিল।
হোটেলের ঘরটা একেবারে নিস্তব্ধ। জানালার ফাঁক গলে দূরের সমুদ্রের বাতাসে হালকা লবণের গন্ধ। অভিক ঠিক চেয়ারে বসে একদৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। কিছুক্ষণ পর সানা বিরক্ত গলায় বলল, এভাবে তাকিয়ে থাকবেন কতক্ষণ? আমি ঘুমাতে চাই। অভিক মৃদু হেসে বলল, তাহলে একটু করতে দে, তাহলে ঘুমাতে দেব। সানা চোখ খোলা রেখেই বলল, দূরে থাকুন। অভিক উঠে এসে বিছানার এক কোণে বসে পড়ল। কণ্ঠস্বর নরম হয়ে গেল, তোকে আদর না করলে যেন আমার ভেতরে আগুন জ্বলে। সানা হঠাৎ চমকে উঠল, বুকের ভেতরটা যেন থমকে গেল। সে মুখ ঘুরিয়ে নিল, হাসি আটকে ফিসফিস করে বলল, আমি এখন এসব শুনতে চাই না। অভিক ধীরে ধীরে আরো কাছে এল। তুই চাস, শুধু মুখে স্বীকার করিস না। সানার শ্বাস ভারী হয়ে উঠল। সে চোখ বন্ধ করে ফিসফিস করল, অভিক, আমি ক্লান্ত, প্লিজ। অভিক থেমে গেল, কিন্তু হাতের আঙুল দিয়ে হালকা করে তার চুল সরিয়ে দিল। অভিক বাঁকা ফেসে, ঠিক আছে, ঘুমা, চোখ খোলামাত্র আমাকেই পাবে। সানা কিছু বলল না, তবে তার ঠোঁটে অল্প কাঁপুনি খেলে গেল। সে চাদর টেনে মুখ আড়াল করল, অথচ বুকের ভেতরের অস্থিরতা চাদরের ভেতরেও লুকোতে পারল না। অভিক ধীরে ধীরে বিছানা থেকে উঠে আবার চেয়ারে বসল। চোখ বন্ধ করার ভান করলেও তার দৃষ্টি বারবার সানার দিকে চলে যাচ্ছিল। একটু ঘুম, একটু বিশ্রামের পর দুপুর গড়িয়ে বিকেলের আলো ফুটতে লাগলো। সমুদ্রের শহর যেন তখন সোনালি আভায় ঝলমল করছে। ঘরে হালকা আলো ঢুকে সানার ঘুম ভাঙল। চাদর সরাতেই দেখল ভিক এখনো চেয়ারে বসে আছে। চোখ বোঝা, কিন্তু ভঙ্গিটা বলছে সে আসলে পুরো ঘুমায়নি। সানা ধীরে ধীরে উঠে বসতেই অভিক হালকা হেসে বলল, ঘুম ভাঙল জান বাচ্চা। সানা ভুরু কুঁচকে বলল, আপনি ঘুমাননি কেন? অভিক মুচকি হেসে দাঁড়িয়ে গেল। বুকের ভেতর আগুন নিয়ে আমি ঘুমাতে পারি না। সানা খিলখিল হেসে ফেলল। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে এল। হোটেলের লবিতে আকাশ আর সুহানা আগেই দাঁড়িয়ে ছিল। আকাশের কোলে তাদের বেবি। সুহানার মুখে অদ্ভুত উচ্ছ্বাস। চলো, সবাই মিলে আজ সূর্যাস্ত দেখব। সমুদ্রের ওপরে সূর্য ডোবার দৃশ্য নাকি জীবনে একবার দেখলেই ভোলার নয়। আকাশ গাড়ি নিল। সবাই মিলে উঠল। এবারও অভিক সানার পাশে সিট নিল। গাড়ি যখন সমুদ্রের দিকে নামল, বাতাসে ভেসে এলো লবণের গন্ধ। দূর থেকে ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছিল। সানা জানালা দিয়ে মুখ বের করে দিলবাতাস চুল উড়িয়ে নিয়ে যাচ্ছিল। অভিক পাশে বসে একদৃষ্টে তাকিয়ে রইল তার দিকে। মুখে কিছু বলল না, কিন্তু চোখের গভীরে জমে থাকা অনুভূতিগুলো সানা যেন স্পষ্ট টের পেল। অবশেষে তারা পৌঁছালো কক্সবাজারের সৈকতে। দূরে বিস্তৃত নীল জলরাশি, ঢেউয়ের পর ঢেউ এগিয়ে আসছে বালির বুকে। সুহানা বেবিকে কোলে নিয়ে পানির ধারে দাঁড়ালো, আনন্দে চিৎকার করে উঠল। আকাশও হেসে তার পিছু নিল। সানা ধীরে ধীরে হাঁটছিল। পাশে এসে অভিক থেমে দাঁড়ালো। চল, একসাথে সূর্যাস্ত দেখি। সানার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। সে কিছু না বলে নিঃশব্দে তার পাশে গিয়ে দাঁড়ালো। দুজনেই তাকিয়ে রইল দিগন্তের দিকে, যেখানে সূর্য ধীরে ধীরে লাল হয়ে ডুবে যাচ্ছে অসীম সমুদ্রে। অভিক আস্তে করে ফিসফিস করে বলল, জানিস, সমুদ্রের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আমার ভেতরের আগুন যেন আরো জেগে উঠছে। সানা চমকে তার দিকে তাকালো। চোখে এক অদ্ভুত ভেজা ঝিলিক দেখল। অসীম নীল জলে সূর্যের লাল আভা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সানা আর অভিক পাশাপাশি দাঁড়িয়ে তাকিয়েছিল দিগন্তের দিকে। সানার চোখে যেন সমুদ্রের প্রতিচ্ছবি ভেসে উঠেছিল, আর অভিকের চোখে শুধু সানার প্রতিচ্ছবি। সুহানা আর আকাশ তখন ঢেউয়ের সঙ্গে মেতে আছে, হাসি চিৎকার ভেসে আসছে দূর থেকে। আশেপাশে ভিড় থাকলেও ঢেউয়ের শব্দে সবকিছু যেন মিশে যাচ্ছিল। ঠিক তখনই অভিক হঠাৎ সানার হাত ধরল। সানা চমকে তাকালো। কি হলো? অভিক কোনো উত্তর দিল না। চুপচাপ তাকে টেনে নিয়ে গেল সমুদ্রের ভিড় থেকে একটু সরে, বালুর ওপর এক ফাঁকা জায়গায়। সেখানে শুধু ঢেউয়ের শব্দ, আর দিগন্তে শেষ আলো। সানা একটু অস্থির গলায় বলল, অভিক, কিছু বলুন। অভিক থামল না, শুধু তার চোখের গভীরে তাকালো। মুহূর্তের মধ্যে যেন সব বাঁধ ভেঙে গেল। কোনো কথা না বলেই হঠাৎ সানাকে কাছে টেনে নিল। সানা অবাক হয়ে চোখ বড় করে তাকালো, কিছু বলার আগেই অভিক তার ঠোঁটের ওপর নিজের ঠোঁট রাখল। গভীর, হঠাৎ, নিয়ন্ত্রণহীন এক চুম্বন।
সানা প্রথমে কেঁপে উঠল, কিন্তু অভিকের দৃঢ়তায় ধীরে ধীরে চোখ বুজে ফেলল। বুকের ভেতর সমুদ্রের মতোই ঢেউ উঠছিল, যেন চারপাশের পৃথিবী থেমে গেছে, শুধু রয়ে গেছে ওদের দুজনের নিঃশ্বাস আর সেই অজানা তীব্রতা। কিছুক্ষণ পর চুম্বন থেমে যেতেই সানা হাঁপাতে হাঁপাতে অভিককে ঠেলে সরিয়ে দিল। তার চোখ লালচে হয়ে উঠেছে, মুখে বিস্ময় আর অস্থিরতা মিশে আছে। কেউ দেখলে কি ভাববে বলুন তো? অভিকের নিঃশ্বাস ভারী, চোখে এক অদ্ভুত তীব্রতা। সে ধীরে ধীরে বলল, আমি আর নিজেকে সামলাতে পারছি না, জান বাচ্চা, আমার এখনই তোকে চাই। সানা পিছিয়ে গেল, মাথা নাড়ল জোরে। না অভিক, আমরা তো এখন ঘুরব। কিন্তু অভিক যেন শুনতেই চাইছিল না। সে সানার হাত চেপে ধরল, চোখে অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষা। চলো, গাড়িতে উঠো। আমরা হোটেলে ফিরবো এখনই। সানা অবাক হয়ে তাকালো। আপনি কি পাগল হয়ে গেছেন? ওরা কি ভাববে বলুন তো? অভিক আর কিছু বলল না। সে হঠাৎ এক ঝটকায় সানাকে নিজের দিকে টেনে প্রায় জোর করেই তাকে গাড়ির দিকে টেনে নিতে লাগলো। সানা থামানোর চেষ্টা করছিল, কিন্তু অভিকের এত শক্তি যে তার পক্ষে ছুটে আসা সম্ভব হচ্ছিল না। গাড়ির ভেতরে ঠেলে বসিয়ে দরজা বন্ধ করে দিল অভিক। তার নিঃশ্বাস কাঁপছিল, চোখে পাগলামি মিশে থাকা আবেগ। গাড়ির পেছনের সিটে সানাকে বসাতেই অভিক আর অপেক্ষা করল না। সে ঝাঁপিয়ে পড়ে সানার ঠোঁটে দাবিদার চুমু বসাল। চুমুটা এত গভীর ছিল যে সানা প্রথমে হকচকিয়ে গিয়েও তার হাত বুকের ওপর ঠেলে দিতে পারল না। অভিক, না, যদি সুহানা আর আকাশ ভাইয়া আমাদের খোঁজে। সানার কাপা গলা কানে এলেও অভিকের চোখে তখন শুধু নেশা। সে আরও কাছে টেনে নিল তাকে, ফিসফিস করে বলল, চুপ, আমি থামব না। তারপর আবার ঠোঁট ডুবে গেল সানার ঠোঁটে। চুমুর ভেতর সানার নিঃশ্বাস দম আটকে কেঁপে উঠল। অভিকের হাত একবার কোমরে, একবার পিঠে, একবার গালের বদিকে ঘুরে বেড়াচ্ছিল। সানার শরীর কেঁপে উঠছিল তার প্রতিটা স্পর্শে। সানা ফিসফিস করে বলল, প্লিজ, অভিক, কেউ দেখে ফেলতে পারে। অভিক হেসে কানে ঝুঁকে ফিসফিস করল, দেখতে পাবে না, আমি তোকে ছাড়া আর থাকতে পারছি না। তার ঠোঁট নেমে এলো সানার ঘাড়ে। ঘাড় থেকে কলারবন পর্যন্ত আগুনের মতো চুমু বসিয়ে যাচ্ছিল সে। সানা গোঙানি চেপে রাখার চেষ্টা করলেও চাপা শব্দ বেরিয়েই যাচ্ছিল। গাড়ির জানালা কুয়াশার মতো ভিজে উঠছিল, ভেতরে শুধু ভরাট হচ্ছিল তাদের হাঁপ ধরা নিঃশ্বাসে। সানা একসময় ভেঙে পড়ে তার কাঁধ আঁকড়ে ধরে ফিসফিস করল, অভিক, এরকম করবেন না, আমি তাহলে নিজেকে সামলাতে পারবো না। অভিক তার কপালে ঠোঁট ছুঁয়ে বলে উঠল, তোকে কিছু করতে হবে না, শুধু আমাকে সামলা। আর পরের মুহূর্তেই আবার সানাকে নিজের বুকে জড়িয়ে এক অদম্য উন্মাদনায় ডুবে গেল সে। অভিকের ঠোঁট একটানা চুষে যাচ্ছিল তার ঠোঁট। কখনো দাঁতে কামড়ে নিচ্ছিল, কখনো গভীরে ডুবে যাচ্ছিলেন এক ফোঁটা ছাড় না পায় সানা। সানা হাঁপাতে হাঁপাতে ভাঙা গলায় বলল, আহ অভিক। অভিক থামল না। তার হাত এবার নেমে এলো সানার গলার পাশে, ধীরে ধীরে নামতে নামতে পৌঁছে গেল বুকের বাঁকে। আঙুল দিয়ে শক্ত করে চেপে ধরতেই সানা হাঁফিয়ে উঠল, শরীরটা পেছনের সিটে ঠেসে দিল। সে সানার গলা থেকে ঘাড় হয়ে বুকের খাঁজে ঠোঁট বসাতে লাগল। প্রতিটা জায়গায় গরম গরম চুমু, কামড়। সানার শরীর কেঁপে উঠছিল প্রতিটা স্পর্শে। গাড়ির জানালা কুয়াশায় ঢেকে যাচ্ছিল তাদের গরম নিঃশ্বাসে। সানা ভয়ে, লজ্জায়, আবেগে কাঁপতে কাঁপতে শুধু বলছিল, অভিক, বাইরে লোকজন আছে। অভিক তার চুল মুঠো করে টেনে নিল, ঠোঁটে আবার শক্ত করে চেপে ধরল নিজের ঠোঁট। চুমুর ভেতরেই গর্জে উঠল, চুপ, শুধু আমাকে অনুভব কর। সে হঠাৎ সানাকে নিজের কোলে টেনে নিল। সানা এখন অভিকের বুকে বসা, তার শরীরটা পুরোপুরি অভিকের বাহুর মধ্যে বন্দী। গাড়ির সিট কেঁপে উঠছিল তাদের তীব্র নড়াচড়ায়। হঠাৎই অভিক তার হাত বাড়িয়ে সানার জামার বোতামগুলো একের পর এক ছিঁড়ে ফেলতে লাগল। কথা শেষ না হতেই সে সানাকে পেছনের সিটে শুইয়ে দিল। সানা ভয় লজ্জায় মুখ ঢাকতে চাইছিল, কিন্তু অভিক তার হাত দুটো শক্ত করে মাথার ওপর চেপে ধরল। চোখের গভীরে তাকিয়ে বলে উঠল, তুই লুকাচ্ছিস কেন? তোর শরীরের প্রতিটা জায়গা আমার মুখস্থ। সানা কাঁপছিল, ঠোঁট কামড়ে ধরেছিল। সিট কেঁপে উঠছিল, পুরো গাড়ি যেন দুলছিল। গাড়ির কাছে কুয়াশা জমে গিয়েছিল, বাইরে থেকে কিছু দেখা যাচ্ছিল না। গরম নিঃশ্বাসে কাঁচ ভিজে গিয়েছিল। দু
জনেই ঘামে ভিজে হাঁপাতে হাঁপাতে লুটিয়ে রইল সিটে। অভিক ধীরে ধীরে সানার চুলে হাত বোলাতে বোলাতে ফিসফিস করে বলল, হোয়াই ডু ইউ অলওয়েজ ফিল লাইক বিং ক্লোজ টু মি? 1 মাস পর এহসান বাড়ির ডাইনিং রুমে সকালটা জমে উঠেছে। সবার সামনে নানা রকমের খাবার সাজানো, রুটি, তরকারি, ডিম, চা। দুই ভাই নিজেদের মধ্যে সিরিয়াস কিছু আলোচনা করছে। আকাশ আর অভিক টেবিলে বসে খেতে খেতে চুপচাপ তাদের কথা শুনছিল। মাঝে মধ্যে জনের চোখাচোখি হয়ে হাসি ফুটে উঠছিল ঠোঁটে। ওপাশে সুহানা আর সানা ব্যস্ত সবাইকে খাবার পরিবেশন করতে। দুজনে মিলে বাড়ির দুই যাকে খেতে বিয়েছে জোর করে। সানা অভিকের সামনে একটা গরম গরম রুটি রাখতেই অভিক দুষ্টুমি করে নিচ থেকে সানার হাত ধরে টেনে দিল। হঠাৎ হাত চেপে ধরায় সানা অবাক হয়ে তাকালো তার দিকে। কি করছেন? সানা ফিসফিস করে বলল বিরক্তি ভরা চোখে। অভিক মুচকি হেসে রুটিটা নিয়ে বলল, সরি, আসলে তোর হাতটা আমি রুটি ভাবছিলাম। সানা দুষ্টুমি করে নিজের পা দিয়ে জোরে অভিকের পায়ে চাপ দিল। কিন্তু অভিক ব্যথা না পেয়ে আরো দুষ্টুমি ভরা হাসি দিল। সানার মুখ লাল হয়ে গেল রাগে আর লজ্জায়। সে গম্ভীর ভঙ্গি করে ঘুরে যেতে চাইল। ঠিক তখনই হঠাৎ তার মাথা ঘুরে গেল। পাটলে গিয়ে সানা প্রায় মেঝেতে লুটিয়ে পড়তে যাচ্ছিল। জান বাচ্চা! অভিক এক ঝটকায় উঠে গিয়ে তাকে শক্ত করে ধরে ফেলল। চারপাশের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। মুহূর্তটা যেন থমকে গেল। অভিক সানাকে আস্তে করে নিজের কোলে বসিয়ে তার মাথাটা বুকে ঠেসে ধরে ফিসফিস করে বলল, এই, চোখ খোল, আমি আছি, কি হয়েছে তোর? অভিক সানাকে আস্তে করে নিজের কোলে শুইয়ে দিল। তার মাথার চুলগুলো কপালে এসে পড়েছে। অভিক তাড়াতাড়ি সেগুলো সরিয়ে দিল। জান বাচ্চা, প্লিজ চোখ খোল, আমি আছি, কিছু হবে না তোর। তার কণ্ঠে আতঙ্ক আর অসহায়তা একসাথে বাজছিল। চারপাশের সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে, কিন্তু অভিকের মনোযোগ শুধু সানার দিকে। সানা কোনো সাড়া দিল না, চোখ দুটো বন্ধ করেই রইল। অভিকের বুকের ধুকপুকানি আরো বেড়ে গেল, ঠোঁট শুকিয়ে এলো। সেই হাত দিয়ে সানার মুখটা ধরে কাপা গলায় আবার ডাকল, জান বাচ্চা, একবার কথা বল না, প্লিজ। অভিকের চোখে অজান্তেই জল ভরে উঠল। সে সানার হাত নিজের হাতে শক্ত করে ধরে রাখল, যেন ছাড়লে তাকে হারিয়ে ফেলবে। সবার চোখের সামনে অভিক প্রথমবারের মতো ভেঙে পড়ল। আকাশ বলল, আমি ডাক্তারকে ফোন করছি, তারা অভিক। বাড়ির দুই ভাইও অবাক হয়ে গেল। একজন বলল, কি হলো মেয়েটার? এক্ষুনি তো একদম ঠিকঠাক ছিল। দুই যা চিন্তিত মুখে যোগ করল, অভিক, তুই ওকে তোর ঘরে নিয়ে যা, শুইয়ে দে। সুহানা চোখে জল নিয়ে এগিয়ে এসে বলল, হ্যাঁ অভিক ভাই, আপনি ওকে ঘরে নিয়ে চলুন। আকাশ ডাক্তারকে ফোন করছে, ততক্ষণ আমি ওর চোখে মুখে জল দিয়ে ডাকি। অভিক আর এক মুহূর্তও দেরি করল না। সে সানাকে বুকে আগলে তুলে নিল, যেন পৃথিবীর সব ভয় একসাথে তার বুকের ভেতরে চেপে বসেছে। চোখের কোণে জমে থাকা জল সে লুকানোরও চেষ্টা করল। চারপাশে বাড়ির সকলে উৎকণ্ঠায় ভেঙে পড়েছে, আর ঘর জুড়ে নেমে এলো নিস্তব্ধতা। শুধু শোনা যাচ্ছিল অভিকের কণ্ঠ, বারবার কাপা গলায় ডাকছে, জান বাচ্চা, প্লিজ কিছু বল। অভিক সানার নিস্তেজ শরীরটা বুকে তুলে নিয়ে উঠল। সানার মাথা তার কাঁধে হেলে আছে, চোখ দুটো এখনো বন্ধ। অভিকের বুকের ভেতরটা যেন হু হু করে কেঁদে উঠছে, কিন্তু সে বাইরে কিছু প্রকাশ করতে চাইছে না। তবুও তার চোখ লাল হয়ে গেছে, ঠোঁট কাঁপছে বারবার। সুহানা চোখে জল নিয়ে দৌড়ে গেল পানির গ্লাস আর ভেজা কাপড় আনতে। বাড়ির দুই ভাই হতভম্ব দাঁড়িয়ে শুধু বলছে, এমন হঠাৎ করে কি হলো মেয়েটার? একটু আগেও তো হাসছিল, খেলছিল। অভিক সবার কথায় কোনো জবাব দিল না। তার চোখ শুধু সানার মুখের ওপর নিস্তেজ, তবুও শান্ত, যেন ঘুমিয়ে পড়েছে। ধীরে ধীরে সে সানাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। প্রতি পা ফেলতেই মনে হচ্ছিল সময় থেমে যাচ্ছে। তারপর আস্তে আস্তে ঘরে গিয়ে সানাকে বিছানায় শুইয়ে দিল। সুহানা তাড়াতাড়ি এসে চোখে মুখে জল ছিটিয়ে ডাকতে লাগল, সানা, শোন, চোখ খোল প্লিজ। অভিক একপাশে বসে তার হাত শক্ত করে ধরে রাখল, মাথা নিচু করে স্রেফ তাকিয়ে রইল। চোখের জল গড়িয়ে পড়ল সানার হাতের ওপর। অভিক খেয়ালি করল না। আকাশ ভেতরে ঢুকে বলল, ডাক্তার রওনা সামনেই আছে, একটু পরেই আসবে। অভিক কিছু বলল না।
শুধু সানার কপালে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, প্লিজ একবার চোখ খোল, না হলে আমি বাঁচব না। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এসেছে, শুধু সবার উৎকণ্ঠা আর অভিকের ভারী শ্বাসের শব্দ। অবিক সানার হাত শক্ত করে ধরে আছে, তার চোখের জল সানার হাত ভিজিয়ে দিচ্ছে। হঠাৎই সানার আঙুল একটু নড়ল। ধীরে ধীরে সানা চোখ মেলল। তার দৃষ্টি ঝাপসা, কিন্তু প্রথমেই যা স্পষ্ট হলো, অভিকের ভেজা চোখ, অস্থির মুখ আর তার হাতের দৃঢ় চাপ। অ অভিক। সানার কণ্ঠ ভাঙা, নিঃশ্বাসে দুর্বলতা। অভিক ঝুঁকে পড়ে কাপা গলায় বলল, হ্যাঁ আমি আছি, তুই কিছু বলিস না এখন, শুধু জেগে থাক। সানার ঠোঁটে হালকা হাসি ফুটল, ফিসফিস করে বলল, আপনি কাঁদছেন। অভিক তার চোখ মুছে ফেলতে চাইল, কিন্তু হাত কাঁপছিল। সে জোর করে হেসে বলল, না রে পাগলি, এটা ঘাম, চোখে ঘাম ঢুকে গেছে। সুহানা চোখে জল নিয়ে চিৎকার করে উঠল। চোখ খুলেছে। সানা জেগে উঠেছে। বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। অভিকের মা ছুটে এসে অভিকের কাঁধে হাত রেখে বলল, ধন্যবাদ আল্লাহ, ও এখন ভালো আছে। ডাক্তার আসছে, চিন্তা করিস না। অভিক আর কিছু শুনল না। সে শুধু সানার দিকে তাকিয়ে রইল, যেন এই মুহূর্তটাই তার জীবনের সবচেয়ে মূল্যবান দৃশ্য। সানা আধোচোখে তাকিয়ে রইল অভিকের দিকে, কণ্ঠে নিঃশব্দ একটা স্বীকারোক্তি। ভয় পেয়েছিলেন। অভিক মাথা নাড়িয়ে ফিসফিস করে বলল, মরে গিয়েছিলাম। ঘরের ভেতর সবাই উৎকণ্ঠায় বসে আছে। অভিক এখনো সানার হাত ধরে বসে আছে, যেন ছাড়লেই তাকে হারিয়ে ফেলবে। সুহানা বারবার ভেজা কাপড় দিয়ে সানার কপাল মুছছে, আকাশ বাইরে দাঁড়িয়ে উদ্বিগ্ন চোখে দরজার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই ডাক্তার এসে ঢুকলেন। সবার চোখ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল, সবাই একসাথে এগিয়ে গেলেন। ডাক্তার সাহেব, প্লিজ একবার দেখে বলুন, মেয়েটার কি হয়েছে। আকাশের বাবা তাড়াহুড়ো করে বলল। ডাক্তার সবার ইশারা সরিয়ে সানার কাছে এগিয়ে গেলেন। তিনি স্টেথোস্কোপ বের করে পরীক্ষা করলেন, তারপর পালস চেক করলেন। ঘর জুড়ে নিস্তব্ধতা নেমে এলো, শুধু অভিকের কণ্ঠস্বর কাপা গলায় শোনা যাচ্ছিল, ও ভালো আছে তো ডাক্তার? প্লিজ বলুন। ডাক্তার মৃদু হাসলেন। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। চিন্তার কিছু নেই, উনি একদম সুস্থ আছে, ডাক্তার আশ্বস্ত করলেন। অভিক স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন বুকের ওপর থেকে পাহাড় সরে গেল। সে সানার হাত আরো শক্ত করে ধরে রাখল। কিন্তু ডাক্তার থামলেন না। হাসি মুখে বললেন, আর একটা খুশির খবর আছে, অভিনন্দন, উনি প্রেগন্যান্ট। ঘরজুড়ে মুহূর্তেই স্তব্ধতা নেমে এলো। সবাই একে অপরের দিকে তাকালো, তারপর হঠাৎ উচ্ছ্বাসে ফেটে পড়ল। সুহানা চোখ ভিজে উঠে বলল, আলহামদুলিল্লাহ, এ তো সুখবর। আকাশের মা অবাক হয়ে সানার দিকে তাকিয়ে হাসল। এই জন্যই ও হঠাৎ দুর্বল হয়ে পড়েছিল। বাড়ির দুই ভাইও আনন্দে ভরে উঠল। অভিকের মা এগিয়ে এসে নিজের গলা দিয়ে সোনার চেনও খুলে সানাকে পরিয়ে দিয়ে দোয়া করে দেয়। অভিকের চোখ ভিজে গেছে আবারও, কিন্তু এবার সেটা আনন্দের জল। সে সানার কপালে আলতো করে চুমু খেল, কণ্ঠে কেঁপে ওঠা ভালোবাসা। তুই শুধু ভালো থাক, বাকি সব আমি সামলে নেব। সানা দুর্বল হাসি দিয়ে চোখ নামিয়ে নিল, তার ঠোঁটে নীরব সম্মতির ইঙ্গিত ফুটে উঠল। আর ঘর ভরে উঠল এক নতুন আলো, এক নতুন জীবনের খবরের আনন্দে। ডাক্তার চলে যাওয়ার পর আর বাড়ির সবাই একে একে ঘর ছেড়ে বেরিয়ে গেলে নিস্তব্ধতা নেমে এলো ঘরে। বিছানায় আধশোয়া সানা মাথা নিচু করে বসে আছে। অভিক পাশে বসে তার হাতটা শক্ত করে ধরে রেখেছে। কিছুক্ষণ চুপ থাকার পর অভিক গম্ভীর গলায় ধীরে জিজ্ঞেস করল, জান বাচ্চা, তুই কি ওষুধ খাসনি? সানা আঁতকে উঠল, বুক ধড়ফড় করে উঠল। চোখ নামিয়ে মুখ লুকোনোর চেষ্টা করল সে। অভিক হঠাৎ আরো কাছে ঝুঁকে তার হাত নিজের বুকে চেপে ধরে কাপা কণ্ঠে বলল, বল, আমি তো নিজের হাতে তোকে ওষুধ দিয়েছিলাম, তাহলে এটা কিভাবে হলো? সানা কাঁপতে কাঁপতে চোখের জল ফেলে বলল, না, আমি খাইনি। অভিক স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্ত যেন নিঃশ্বাসও নিতে পারল না। তারপর হঠাৎ সানাকে বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। পাগলি, এটা কি করলি তুই? নিজের জন্য একটুও ভাবলিনি? সানা অভিকের বুক চেপে ধরে কেঁদে উঠল। আপনি কি খুশি নন? আমাদের বাচ্চা আসুক, আপনি কি চান না? অভিক অবাক হয়ে তার মুখের দিকে তাকালো।
চোখে জল থাকলেও ঠোঁটে ধীরে ধীরে একরাশ হাসি ফুটে উঠল। সে সানার গাল ছুঁয়ে ফিসফিস করে বলল, খুশি? আমি তো পাগল হয়ে খুশি হয়েছি, জান বাচ্চা। আমি চাই আমাদের বেবি হোক। কিন্তু আমি শুধু একটু সময় চেয়েছিলাম, কারণ আমার বউটা তো নিজে একটা বেবি। আমি ভয় পাই তুই কষ্ট পাবি। সানার মুখ ভিজে গেছে কান্নায়। কিন্তু তার ঠোঁটে এখন লাজুক এক চিলতে হাসি। অভিক তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুই আর আমাদের আসতে চলা বেবি, এই দুটোই আমার জীবন। এর বাইরে আমি আর কিছু চাই না। সানা অভিকের বুকে মুখ লুকিয়ে দিল। তার চোখ ভিজে আছে, কিন্তু হৃদয় ভরে গেছে অদ্ভুত শান্তিতে। কিছুক্ষণ চুপ করে থেকে অভিক নিচু গলায় বলল, জানিস, আজ আমি জীবনে প্রথমবার ভয় পেয়েছিলাম, ভাবছিলাম তোকে হারিয়ে ফেলব। সানা তার দিকে তাকিয়ে নরম গলায় ফিসফিস করে বলল, আর আমি ভাবছিলাম, আপনি থাকলে কিছুই হবে না আমার। অভিকের বুক কেঁপে উঠল। সে সানার গালে হাত রেখে বলল, আজকে ডাক্তার যা বলল, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমি বাবা হতে চলেছি, বিশ্বাস কর জান বাচ্চা। আমি ভয়েও কাঁপছি, খুশিতেও কাঁদছি। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে হাসতে চেষ্টা করল, কিন্তু কণ্ঠ কেঁপে গেল। আমি কি আদৌ পারবো তোকে আর আমাদের শিশুকে সামলাতে? সানা হালকা হাসি দিয়ে তার হাত চেপে ধরল। আপনি যদি থাকেন, আমি ভয় পাই না অভিক। আপনি দুষ্টুমি করেন, রাগ করেন, কিন্তু আমি জানি আপনি আমাদের জনকেই আগলে রাখবেন। অভিক সানার হাত ফুটে চেপে ধরে চোখ বন্ধ করল। প্রমিস, আজ থেকে শুধু স্বামী না, বাবা হিসেবেও আমি তোদের দুজনের জন্য বাঁচব। সানা দুর্বল হাসি দিয়ে তার কাঁধে মাথা রাখল। দুজনের বুকের ভেতর তখন এক অদ্ভুত শান্তি, উষ্ণতা আর নতুন স্বপ্নের ঢেউ বয়ে যাচ্ছিল। অভিক হঠাৎ আর নিজেকে সামলাতে পারল না। সে সানাকে আলতো করে কোলে তুলে নিল, যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস সে বুকে আগলে রেখেছে। ঘরজুড়ে হাঁটতে লাগলো ধীরে ধীরে, বুকের ভেতর চাপা আনন্দে শ্বাস ভারী হয়ে উঠছে। বিশ্বাস হচ্ছে না সানা, আমার কাজে এখন শুধু তুই নোস, আমাদের দুজনের ভালোবাসার নিদর্শনটাও আছে। অভিকের কণ্ঠ কেঁপে উঠল। সানা অভিকের কাঁধে মাথা রেখে হাসল দুর্বল অথচ তৃপ্তির হাসি। আপনি এত খুশি হয়েছেন কেন? অভিক থেমে গেল, সানাকে নামিয়ে দাঁড় করালো। তার দিকে তাকিয়ে হাত দিয়ে সানার মুখটা ধরল। চোখে ভেজা জল, ঠোঁটে অদ্ভুত হাসি। কারণ তুই আমাকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ বানিয়ে দিয়েছিস। আমি বাবা হতে যাচ্ছি, তুই আমাকে এই উপহার দিয়েছিস, আমি কিভাবে খুশি না হয়ে থাকবো বল। অভিক হঠাৎ সানাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর সানার কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, আমি তোকে ছাড়া কিছু না, আর তোরা দুজন আমার সবকিছু। সানা চোখ বন্ধ করে অভিকের বুকের ভেতরে লুকিয়ে গেল। অভিক তার গালে আলতো করে চুমু খেল, তারপর ঠোঁটে এসে থামল। একটা দীর্ঘ, গভীর চুম্বনে সময় থমকে গেল। চুমুর মাঝে ফিসফিস করে অভিক বলল, আজ থেকে আমি শুধু অভিক না, আমি তোর সন্তানের বাবা। আর তুই শুধু আমার স্ত্রী না, তুই আমার সন্তানের মা। আমি তোকে নতুন করে ভালোবাসবো, প্রতিদিন, প্রতিক্ষণ। সানার চোখে জল ভেসে উঠল। সে অভিককে শক্ত করে জড়িয়ে ধরল, তার বুকের ধকধকানি শুনতে শুনতে বলল, আপনি আমার সব অভিক, আপনি থাকলেই আমি সম্পূর্ণ। অভিক আবারও তাকে কোলে তুলে নিল, হাসতে হাসতে ঘরজুড়ে ঘুরতে লাগলো। আমি পাগল হয়ে যাচ্ছি খুশিতে, বিশ্বাস কর সানা, আমি এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তারপর আবার সানার ঠোঁটে ঠোঁট রেখে সব আবেগ ঢেলে দিল। ভালোবাসা, খুশি, প্রতিশ্রুতি, আর এক নতুন জীবনের শুরু। 9 মাস পর এহসান বাড়ির ভেতর পুরো পরিবেশটাই যেন পাল্টে গেছে। সবার চোখে এখন একটাই কথা, নতুন অতিথি আসছে। সানা বসার ঘরে হালকা বালিশ পেছনে দিয়ে বসে আছে। সুহানা আর বড় মামি মিলে তাকে নানা কিছু খাওয়াচ্ছে, ফল, দুধ, বাদাম। অভিক সামনেই বসে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সে বারবার বলছে, দেখ, বেশি হাঁটবি না। আমি আছি, যা লাগবে আমাকে বলবি। সানা বিরক্ত হয়ে বলল, আমি কি অসুস্থ নাকি? এত যত্নে আমার তো শ্বাসই বন্ধ হয়ে যাবে। অভিক গম্ভীর ভঙ্গিতে বলল, অসুস্থ না হলেও তুই অনেক দুর্বল। আর এখন তো আমার বেবির মা। সুহানা হেসে ফেলল। অভিক ভাই, আপনার এই বাড়াবাড়ি কেয়ার করতে করতে সানার সহ্য হচ্ছে না। সবাই হেসে উঠল।
সানা ঠোঁট ফুলিয়ে বলল, সত্যিই তো। আমি বাথরুমে গেলেও উনি বাইরে দাঁড়িয়ে থাকেন। অভিক গম্ভীর মুখে বলল, হ্যাঁ, দাঁড়াই। যদি পড়ে যাস, যদি মাথা ঘুরে যায়, তখন কি হবে বল? সানা চোখ পাকালেও গোপনে তার বুকের ভেতরটা গলে গেল। সে নিচু গলায় ফিসফিস করে বলল, এত কেয়ার করলে আমার তো অভ্যাস খারাপ হয়ে যাবে। অভিক ঝুঁকে এসে তার কানে বলল, হোক, তুই আমার অভ্যাস, আমার আসক্তি। সানার গাল লাল হয়ে উঠল। সুহানা মজা করে বলল, এবার থেকে আমি আর কিছু বলবো না, তোমার বরের কাছেই তুমি জব্দ। দুপুরের সময় সানা নিজের ঘরে একা বসে আছে। হালকা আলো জানালা দিয়ে ঢুকছে, সে বালিশে ভর দিয়ে আধশোয়া। পেটে হাত রেখে ধীরে ধীরে হাসছে, মনে হচ্ছে ভেতরেই একটা ছোট্ট প্রাণ নড়েচড়ে উঠছে। হঠাৎ দরজা ঠেলে অভিক ঢুকল। দুই হাতে বড় বড় শপিং ব্যাগ, মুখে একরাশ উচ্ছ্বাস, যেন ছোট্ট বাচ্চার মতো খুশি। সানা অবাক হয়ে তাকালো। এগুলো কি? অভিক মুচকি হেসে ব্যাগগুলো বিছানার ওপর উল্টে দিল। টেডি বিয়ার, ছোট ছোট জামা, নরম মোজা, খেলনা র্যাটল, এমনকি ক্ষুদ্র টুপি পর্যন্ত। সানা হেসে ফেলল। এত কিছু একসাথে কেন? অভিক গর্বভরা গলায় বলল, আমার সন্তানের জন্য। আগে থেকেই সব রেডি রাখতে হবে। ও আসলে যেন একটুও অভাব না হয়। সে টেডি বিয়ারটা হাতে নিয়ে সানার সামনে ধরল। দেখ, এটা আমাদের বেবির প্রথম বন্ধু হবে। সানা মৃদু হেসে খেলনাটা বুকে চেপে ধরল। তার চোখ হঠাৎ ভিজে উঠল। অভিক তা খেয়াল করে দ্রুত পাশে বসে তার চোখের জল মুছে দিল। এই, কান্না কেন? সানা ফিসফিস করে বলল, কারণ আপনি এত ভালোবাসা দিয়ে আগেই সব ভেবে ফেলছেন। আমি সত্যিই ভাগ্যবতী। অভিক তার হাত ধরে বুকে চেপে বলল, ভাগ্যবান আমি, জান বাচ্চা। তোকে আর আমাদের বেবিকে পেয়েছি বলেই আমি সবচেয়ে ধনী মানুষ। রাতে অভিক সানার ঘরে ঢুকলো এক গ্লাস দুধ হাতে নিয়ে। সানা তখন বিছানায় শুয়ে বই পড়ছে। অভিক দুধটা সামনে ধরতেই সানা ভ্রু কুঁচকাল। আবার? দিনে তো 3 বার খাইয়েছি। অভিক জেদি ভঙ্গিতে বলল, না, ডাক্তার বলেছে ক্যালসিয়াম দরকার, তাই খেতেই হবে। সানা মুখ ঘুরিয়ে বলল, আমি খাবো না। অভিক হঠাৎ মুচকি হেসে দুধটা নিজে এক চুমুক খেল। তারপর গ্লাসটা সানার ঠোঁটের কাছে ধরে বলল, আমার ঠোঁট ছুঁয়েছে, এবার তুই খা। সানা অবাক হয়ে অভিকের দিকে তাকালো, তারপর না হেসে পারল না। অবশেষে দুধটা খেল। অভিক তার চুলে হাত বুলিয়ে বলল, ভেবে দেখ, এই মুহূর্তগুলো একদিন আমাদের বেবি বড় হয়ে গল্পের মতো শুনবে। সানা বলল, তখন আপনি বলবেন তোর মা কত জেদি ছিল, কিন্তু আমি ওকে অনেক আদর করতাম। অভিক সানাকে বুকে টেনে নিল, কপালে আলতো চুমু দিল। না, আমি বলবো, তোর মাই আমার পৃথিবী। তারপর একেবারে নিচু হয়ে মাথাটা সানার পেটে রেখে কান পাতল। সানা অবাক হয়ে তার চুলে হাত বুলিয়ে দিল। কি করছেন? অভিক ফিসফিস করে বলল, চেষ্টা করছি আমাদের ছোট্ট বেবিটাকে শুনতে, হয়তো কিছু বলবে, হয়তো নড়বে। কিছুক্ষণ নীরব থেকে সে চোখ বন্ধ করে মনোযোগ দিল। তারপর মৃদু উত্তেজনায় মাথা তুলল। জান বাচ্চা, আমি শুনতে পেলাম বেবি নড়েচড়ে উঠল। সানা হেসে ফেলল, চোখে জল ভেসে উঠল। সত্যি? অভিক আবার মাথা পেটে ঠেকিয়ে বলল, হ্যাঁ, একেবারে সত্যি। আমার মনে হচ্ছে ও আমাকে চিনতে পারছে। সে ঠোঁট দিয়ে আলতো করে সানার পেটে চুমু খেল। ফিসফিস করে বলল, আমার ছোট্ট রাজপুত্র কিংবা রাজকন্যা, আমি তোর বাবা, আমি প্রতিজ্ঞা করছি, তুই এলে তোর পৃথিবীটা সবচেয়ে সুন্দর করে সাজিয়ে রাখব। সানা কাপা কণ্ঠে বলল, অভিক, আপনি আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানিয়ে দিচ্ছেন। অভিক মাথা তুলে সানার চোখে তাকালো। চোখে জল চিকচিক করছিল, তবুও ঠোঁটে এক প্রশান্ত হাসি। সে সানাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, তুই, আমি আর আমাদের সন্তান, এই তিনজনেই আমার দুনিয়া। গভীর রাত। ঘর নিস্তব্ধ। বাইরে হালকা বাতাসে জানালার পর্দা দুলছে। সানা অভিকের বুকের ওপর মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। অভিকের হাত সানার কোমরে শক্ত করে জড়িয়েছিল, নিঃশ্বাসের ছন্দ মিলেমিশে গেছে দু জানার। হঠাৎ সানার বুকের ভেতর অস্বস্তি হলো। গাবমি লাগা শুরু করতেই সে কাতর স্বরে বলল, অভিক। অভিক চোখ খুলে তাকিয়ে দেখে সানা কষ্ট পাচ্ছে। কি হলো, সানা? সানা উঠে বসতে গিয়ে হঠাৎই মাথা ঘুরে গেল। সে ততলাতে ততলাতে বলল, বমি লাগছে, আমি বাথরুমে। অভিক আর অপেক্ষা করল না।
এক লাফে উঠে দাঁড়িয়ে তাকে কোলে তুলে নিল। সে তাড়াতাড়ি বাথরুমে গিয়ে সানাকে বেসিনের সামনে নামাল। সানা বারবার বমি করছিল। অভিক এক হাতে তার চুল সরিয়ে দিল কপাল থেকে, আরেক হাতে পিঠে আলতো করে চাপড়াচ্ছিল। অভিকের চোখ ভিজে উঠেছিল সানাকে কষ্ট পেতে দেখে। সে নিচু স্বরে বারবার বলছিল, আরে হয়ে যাবে, একটু ধৈর্য ধরো, আমি আছি। কিছুক্ষণ পর সানা হালকা নিঃশ্বাস নিল। অভিক দ্রুত কল খুলে এক গ্লাস জল নিয়ে এল। তার ঠোঁটে গ্লাস ধরে বলল, ধীরে কুলি কর, সব ঠিক হয়ে যাবে। সানা যখন একটু শান্ত হলো, অভিক আবার কোলে তুলে নিয়ে এল বিছানায়। আস্তে করে শুইয়ে দিয়ে তার চুলে হাত বুলাল। সানা দুর্বল কণ্ঠে বলল, অভিক, আপনাকে ছাড়া আমি এক মুহূর্তও পারতাম না। অভিক চোখে চোখ রেখে হাসল। আমার কাজই তোকে সামলানো, জান বাচ্চা। সানা তখন চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আমাকে একটু আদর করবেন। অভিক এক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে সানার হাত নিজের হাতে নিল, আঙুলগুলো চুমু দিয়ে ঠোঁটে রাখল। পরে নরমভাবে সানার কপালে দীর্ঘ চুমু খেল। এক এক করে গালে, চোখের কোণে, থুতনিতে আলতো চুমু রেখে দিল। সানা চোখ বুজে সেই স্পর্শে কেঁপে উঠল। অভিক তখন তাকে নিজের বুকে টেনে নিয়ে বলল, তুই আমার পৃথিবী, আমার বাচ্চার মা, তোকে আমি এত আদর করব যে তুই কখনো এক ফোঁটা কষ্ট মনে রাখবি না। সানা ভেজা চোখে মৃদু হেসে বলল, আপনি এভাবে বললে মনে হয় আমি স্বপ্ন দেখছি। অভিক ফিসফিস করে তার কানে বলল, না, এটা স্বপ্ন না, এটা আমাদের জীবন, যেখানে শুধু তুই, আমি আর আমাদের ছোট্ট বেবি। সে সানার ঠোঁটে আলতো করে চুমু রাখল, একেবারেই ধীর, মিষ্টি, ভালোবাসায় ভরা। সানা কাঁপতে কাঁপতে সেই চুমু ফিরিয়ে দিল। এরপর দুজনেই নিঃশ্বাস মিশিয়ে একে অপরকে জড়িয়ে ধরে নিস্তব্ধ রাতটাকে রোমান্টিক স্মৃতিতে ভরে দিল। জানালা দিয়ে সকালের আলো বিছানায় ছড়িয়ে পড়েছে। সানা হালকা ঘুমে ছিল, অভিক চুপচাপ তার দিকে তাকিয়েছিল। তার মুখে ক্লান্তির ছাপ, তবুও এক অপার শান্তি। অভিক এগিয়ে এসে সানার কপালে আস্তে করে চুমু দিল। সানা চোখ মেলে তাকাতেই অভিক মৃদু হেসে বলল, ঘুম ভাঙল, আমার বাচ্চার মায়ের। সানা লজ্জায় বালিশে মুখ গুজে ফেলল। অভিক তার চিবুকটা টেনে উপরে তুলল। চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, সকালবেলায় তোকে সবচেয়ে বেশি আদর করতে ইচ্ছে করে, যাতে দিনটা তোর হাসি দিয়ে শুরু হয়। সানা হেসে তার বুকের কাছে সরে এল। অভিক আলতো করে সানার পেটে হাত রাখল, ফিসফিস করে বলল, শোন বেবি, তুই আমার জান বাচ্চাকে বেশি কষ্ট দিবি না, ঠিক আছে? সানা চোখে জল নিয়ে অভিককে জড়িয়ে ধরল। তারপর ধীরে ধীরে অভিকের ঠোঁটের কোণে নরম চুমু রাখল। অভিক মৃদু হেসে বলল, শুধু কোনায় কেন, পুরোটা তোর। সে সানার ঠোঁটে আস্তে আস্তে চুমু দিল, একেবারে কোমল, ভালোবাসায় ভরা। কোনো তাড়া নেই, শুধু মমতা। সানা কাপা গলায় ফিসফিস করে বলল, অভিক, আমায় প্রতিদিন এভাবেই চাই। অভিক তার কানে ঠোঁট ছুঁয়ে দিল। প্রতিদিন তোকে এর থেকেও বেশি আদর করব, জান বাচ্চা। ঘর ভরে উঠল নিঃশ্বাসের উষ্ণতায়, জানালার আলোয় দুজনের হাসি এক হয়ে গেল। কিছুদিন পর, রাত প্রায় 2টো। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, ঘরে শুধু টেবিল ল্যাম্পের নরম আলো জ্বলছে। সানা অভিকের বুকের পাশে আধঘুমে ছিল। হঠাৎ তার মুখ দিয়ে চাপা কাতর শব্দ বেরিয়ে এল, অভিক। অভিক চমকে উঠল। চোখ খুলে দেখে সানা পেট চেপে শ্বাস নিচ্ছে, কপাল ঘামে ভিজে গেছে। কি হলো, জান বাচ্চা? সানা দাঁত চেপে বলল, পেটটা খুব ব্যথা হচ্ছে, যেন কিছু ছিঁড়ে যাচ্ছে। অভিকের মাথা ঝাঁকুনি খেল। সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, তারপর হঠাৎ ঘাবড়ে উঠে বিছানা থেকে লাফ দিল। ও গড, এটা কি সময় হয়ে গেছে? সানা কষ্টে মুখ বাঁকিয়ে শক্ত করে অভিকের হাত চেপে ধরল। তার চোখে জল ভরে উঠছে, ঠোঁট কাঁপছে। অভিক আতঙ্কে কাঁপতে কাঁপতে চিৎকার করল, মা, সুহানা, কেউ আসো তাড়াতাড়ি। সানার ব্যথা শুরু হয়েছে। মুহূর্তের মধ্যে বাড়ি জেগে উঠল। যদিও বাড়ির দুই ভাই বাড়ি নেই, ব্যবসার কাজে বাইরে গেছে। অভিকের মা দৌড়ে ঘরে ঢুকে গেলেন। হায় আল্লাহ, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। সুহানা কাপা গলায় বলল, আমি আকাশকে বলছি গাড়ি বার করতে। আকাশ তখনও বাইরে ছুটে গিয়ে গাড়ি বার করে। পুরো বাড়ির পরিবেশ হয়ে উঠল দৌড়ঝাঁপ আর অস্থিরতায় ভরা।
অভিক এদিকে সানার পাশে হাঁটু গেড়ে বসে তার হাত শক্ত করে ধরে আছে। সে একদিকে চোখের জল ফেলছে, অন্যদিকে সানাকে শান্ত করার চেষ্টা করছে। জান বাচ্চা, ভয় পাস না, আমি আছি। আমি তোকে কিছু হতে দেব না। শুধু আমার হাতটা ধরে রাখো। সানা কষ্টে শ্বাস নিতে নিতে বলল। অভিক, বেবি, আমাদের বেবি। অভিক বুক ভেঙে আসা গলায় বলল। হ্যাঁ, আমাদের বেবি ঠিক থাকবে। তুইও ঠিক থাকবি। শুধু একটু ধৈর্য ধর। আকাশের মা তাড়াহুড়ো করে চাদর দিয়ে সানাকে জড়িয়ে দিলেন। অভিক একটুও দেরি না করে সানাকে কোলে তুলে নিল। তার কণ্ঠ কাঁপছিল। মা, তুমি বাড়িতে থাকো আর দোয়া করো আল্লাহ যেন আমাদের সাহায্য করেন। চাচি মা, তুমি আর সুহানা চলো, মা এর শরীরটা এমনি খারাপ। সুহানা ব্যাগ নিয়ে দৌড়ে এল। সব রেডি ভাইয়া, গাড়ি বের হয়ে গেছে। অভিক সানাকে বুকের কাছে আঁকড়ে ধরে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। প্রতিটা পদক্ষেপে তার শরীর কাঁপছে, যেন হৃদস্পন্দন ভেঙে যাবে। গাড়ির পেছনের সিটে সানাকে আলতো করে শুইয়ে দিল সে। সানা চোখ বন্ধ করে কাতরাচ্ছিল। অভিক তার কপালে হাত বুলিয়ে বারবার বলছিল, শ্বাস নে, জান বাচ্চা, আমি আছি। আরেকটু সহ্য কর, আমরা পৌঁছে যাব। গাড়ি দ্রুত গতিতে ছুটে চলল। বাইরে অন্ধকার রাস্তা, মাঝে মাঝে হেডলাইটের আলো ছুটে যাচ্ছে। ভেতরে অভিক সানার হাত শক্ত করে ধরে আছে। পাশেই আকাশের মা বসে সানাকে বোঝাচ্ছে। সামনে আকাশ জোরে গাড়ি চালাচ্ছে, পাশেই সুহানা বসে আকাশকে তাড়া দিচ্ছে। সে তার বেবিকে অভিকের মায়ের কাছে রেখে এসেছে। অভিকের মনে শুধু একটাই প্রার্থনা, হে আল্লাহ, আমার জানবাচ্চাকে আর আমাদের সন্তানকে সুরক্ষিত রেখো। আমি কিছুই চাই না, শুধু ওদের ভালো রাখো। প্রতিবার সানা যন্ত্রণায় কাতরালে অভিকের বুকের ভেতরটা ভেঙে যাচ্ছিল। কিন্তু সে বারবার চোখের জল মুছে শক্ত গলায় ফিসফিস করছিল, ভয় পাস না, তুই একা না, আমি আছি। সব ঠিক হয়ে যাবে। গাড়ি হুঙ্কার তুলে হাসপাতালের গেটের সামনে এসে থামল। ডিউটিতে থাকা সিকিউরিটি আর নার্সরা দৌড়ে এল। অভিক এক মুহূর্ত দেরি না করে সানাকে কোলে তুলে ভেতরে দৌড়াল। ডাক্তার, ডাক্তার, প্লিজ হেল্প করুন, আমার ওয়াইফের প্রসববেদনা শুরু হয়েছে। নার্সরা স্ট্রেচার নিয়ে এসে সানাকে শুইয়ে নিল। অভিক তখনও হাত ছাড়ছিল না। সানা ব্যথায় কুকড়ে যাচ্ছিল, তবু অভিকের হাত আঁকড়ে ধরে ফিসফিস করে বলল, অভিক, আমাকে ফেলে যাবেন না। অভিকের গলা কেঁপে উঠল। না, কখনো না। আমি এখানেই আছি। ডাক্তাররা দ্রুত এসে রোগীর অবস্থা দেখে নিলেন। একজন ডাক্তার বললেন, কন্ডিশন সিরিয়াস না, কিন্তু ডেলিভারি টাইম এসেছে। ওটিতে নিতে হবে। অভিকের বুক কেঁপে উঠল। আমি কি যেতে পারি ওর সাথে? ডাক্তার মাথা নেড়ে বললেন, না, এখন আপনি বাইরে থাকুন। আমরা চেষ্টা করছি। সানাকে স্ট্রেচার ঠেলে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিক পাগলের মতো দৌড়ে গিয়ে আবার তার হাত ধরল। সানা, ভয় পাস না, আমি বাইরে থেকে তোর জন্য অপেক্ষা করব। তুই আর আমাদের বেবি, তোরা জনেই নিরাপদে থাকবি। সানার চোখ দিয়ে টলমল জল গড়িয়ে পড়ছিল। শেষবারের মতো অভিকের হাতটা আঁকড়ে ধরে সে বলল, অভিক, আমি আপনাকে ভালোবাসি। স্ট্রেচার করিডোরে হারিয়ে গেল। অভিক স্থির দাঁড়িয়ে রইল, যেন বুকের ভেতর থেকে সব শক্তি নিঃশেষ হয়ে গেছে। সে ধীরে ধীরে দেয়ালে হেলান দিল, চোখের পানি আটকে রাখতে পারল না। সুহানা আর আকাশের মা এসে পাশে দাঁড়ালেন। সুহানা কাপা গলায় বলল, ভাইয়া, দোয়া করেন। সব ঠিক হবে। অভিক মাথা ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, আমি শুধু চাই সানা আর বেবি জনেই সুস্থ থাকুক। ওদের ছাড়া আমি কিছুই না। ঘড়ির কাঁটা যেন থেমে গেছে। করিডোরে নিস্তব্ধতা। অভিকের বুক ধড়ফড় করছে। কখন ডাক্তার আসবে? কখন খবর দেবে? কিছু হবে না তো আল্লাহ, আমার জানবাচ্চাকে আর আমার বাচ্চাকে ভালো রেখো। অভিক সামনে পিছনে হাঁটাহাঁটি করছে, তার চোখে ঘুম নেই, মুখ শুকনো। সুহানা আর আকাশের মাও হাঁটাহাঁটি করছে। আকাশ বারবার অভিককে সান্ত্বনা দিচ্ছে। হঠাৎ অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। ডাক্তার মাস্ক খুলে গম্ভীর মুখে বাইরে এলেন। অভিক ছাপিয়ে এগিয়ে গেল। ডাক্তার, কেমন আছে আমার স্ত্রী? বেবি ঠিক আছে তো? ডাক্তার এক মুহূর্ত নীরব থেকে নিচু স্বরে বললেন, অভিক, আসলে ব্যাপারটা খুব সিরিয়াস। অভিকের বুক ধপাস করে নেমে গেল। মানে, কি হয়েছে? ডাক্তার গম্ভীর গলায় বললেন,
বেবি পেটের ভেতরে উল্টে গেছে। সিচুয়েশনটা খুব ডেঞ্জারাস। এখন হয় মাকে বাঁচাতে হবে, নয় শিশুকে। দুজনকে একসাথে বাঁচানো সম্ভব নাও হতে পারে। কথাগুলো শুনে অভিক স্তব্ধ হয়ে গেল। তার মুখ শুকিয়ে সাদা হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগলো। হঠাৎ সে ফেটে পড়ল। না, আমি আমার সানাকে ছাড়া বাঁচতে পারবো না। বেবি, আমি চাই না। আমার সানাকে বাঁচান, ডাক্তার। প্লিজ ওকে বাঁচান। সে প্রায় ভেঙে পড়ছিল ডাক্তারদের সামনে। সুহানা কাঁদতে কাঁদতে এগিয়ে এসে অভিকের কাঁধ ধরল। ভাইয়া, নিজেকে সামলান, প্লিজ। বড় মামি অভিককে আঁকড়ে ধরলেন। অভিক, আল্লাহর কাছে দোয়া করো, আমরা সবাই আছি। তুই ভেঙে পড়লে হবে না। আকাশ কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছিল না। অভিক কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। সে ভাঙা গলায় চিৎকার করে বলল, আমি শুধু আমার জানবাচ্চাকে চাই। ও আমার সবকিছু, বেবি থাকুক বা না থাকুক, আমি ওকে হারাতে পারবো না। ডাক্তার, আমি অনুরোধ করছি, আমার স্ত্রীর জীবনটা বাঁচান। করিডোরে কান্নার শব্দে বাতাস ভারী হয়ে উঠল। ডাক্তার চুপচাপ মাথা নেড়ে ভেতরে ফিরে গেলেন। অভিক তখন হাত দুটো মাথায় চেপে বসে পড়ল মেঝেতে। বারবার কাপা গলায় বলছিল, হে আল্লাহ, আমার সানাকে ফিরিয়ে দাও, আমি ওকে ছাড়া কিছু চাই না। ডাক্তার ভেতরে চলে গেলেন। অভিক স্থির হয়ে বসে রইল। চোখ থেকে পানি ঝরছে ঝরো করে, ঠোঁট কাঁপছে। সে ফিসফিস করে বলছিল, না, সানাকে কিছু হতে দেওয়া যাবে না, আমি ওকে ছাড়া এক মুহূর্তও বাঁচব না। হঠাৎ আবার উঠে দাঁড়িয়ে দেয়ালে ঘুষি মারল। রক্ত বের হয়ে এলো তার হাত থেকে। সুহানা ভয়ে চিৎকার করল, ভাইয়া। আকাশ দৌড়ে এসে অভিককে জাপটে ধরে বলে, পাগলামি করিস না, সব ঠিক হয়ে যাবে। আকাশের মা, পাগল হয়ে যাচ্ছিস নাকি? তুই ভেঙে পড়লে সানার কি হবে? অভিক চোখ ভিজে লাল হয়ে গেছে, সে চিৎকার করে বলল, আমাকে বলো আমি কিভাবে শান্ত থাকি। আমার বউ ভেতরে মৃত্যুর সাথে লড়ছে আর আমি এখানে দাঁড়িয়ে শুধু অপেক্ষা করছি। আমি কিছু করতে পারছি না। সে হঠাৎ দৌড়ে গিয়ে অপারেশন থিয়েটারের দরজায় হাত রাখল। ডাক্তার, আমি অনুরোধ করছি, আমার জানবাচ্চাকে বাঁচান, আমি সব হারাতে পারবো। আমি আমার বেবি চাই না, শুধু সানাকে ফিরিয়ে দিন। নার্সরা এসে তাকে ঠেকাল, বোঝালো, প্লিজ স্যার, নিজেকে সামলান। আমাদের কাজ করতে দিন। অভিক হাউমাউ করে কেঁদে উঠল, যেন বুক ফেটে যাবে। সে হাঁটু গেড়ে বসে পড়ল করিডোরে, দুই হাত তুলে ওপরের দিকে চেয়ে দোয়া করে, হে আল্লাহ, তুমি আমার সবকিছু নিয়ে নাও, কিন্তু আমার জানবাচ্চাকে বাঁচিয়ে দাও। আমি শুধু ওকেই চাই, ওকেই চাই। বারবার সে মাথা ঠেকাচ্ছিল মেঝেতে, ঠোঁট কাঁপছিল। বাড়ির সবাই তাকে ঘিরে ধরে কান্নায় ভেঙে পড়ল, তবু তাকে শান্ত করার চেষ্টা করছিল। সুহানা তার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, তুমি ভেঙে পড়লে সানা কিভাবে লড়বে? আকাশ, হ্যাঁ, তুই প্লিজ শক্ত হও, সব ঠিক হবে, দুজনে ঠিক হয়ে ফিরবে। অভিক চিৎকার করে বলল, না, আমি বিশ্বাস করি না। আমি জানি ভাগ্য সবসময় আমার থেকে কেড়ে নেয়, এবারও সানাকে কেড়ে নেবে। তারপর হঠাৎ নিস্তব্ধতা। সবাই স্থির দাঁড়িয়ে, শুধু অভিকের হাউমাউ কান্নার শব্দে করিডরটা কেঁপে উঠছে। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলল আবার। ডাক্তার মাস্ক নামিয়ে বেরিয়ে এলেন। অভিক এক লাফে উঠে দাঁড়ালো, চোখ লাল, নিঃশ্বাস কাঁপছে। সে দৌড়ে গিয়ে ডাক্তারকে ঝাঁকিয়ে ধরল। বলুন, আমার জানবাচ্চা কেমন আছে? বলুন না। ডাক্তার কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকালেন, তারপর মৃদু হেসে বললেন, অভিনন্দন, মা আর বেবি জনেই সুস্থ আছে। এক মুহূর্তে করিডরটা উল্লাসে ভরে উঠল। সুহানা, বড় মামি, সবাই আনন্দে কেঁদে ফেলল। নার্স যখন ছোট্ট নবজাতিকটিকে কোলে এনে বাইরে দিল, সবাই হুড়োহুড়ি করে তাকে ঘিরে ধরল। আহা, কত সুন্দর! একদম অভিকের মতো চোখ। না না, নাকটা সানার মতো। চারদিক ভরে গেল হাসি, কান্না আর খুশির শব্দে। কিন্তু অভিক, সে ওদিকে তাকালি না। তার চোখ শুধু অপারেশন থিয়েটারের ভেতরে। যেন হাজার মানুষের ভিড় থেকেও সে কেবল একজনকেই খুঁজছে, সানা। নার্স যখন দরজা খুলে জানালো, রোগীকে দেখা যাবে, অভিক আর এক মুহূর্তও দেরি করল না। সবার ভিড় ফেলে ছুটে ঢুকে গেল ভেতরে। সাদা চাদরে ঢাকা বিছানায় শুয়ে আছে সানা। ক্লান্ত, ঘাম ভেজা মুখ, কিন্তু ঠোঁটে এক ফোঁটা শান্তির হাসি।
অভিক ধীরে ধীরে এগিয়ে গেল, যেন ভয় করছে ছুলেই আবার হারিয়ে যাবে ও। তারপর হঠাৎ ভেঙে পড়ল। সানার কপালে ঝুঁকে চোখ ভিজিয়ে দিল অশ্রুতে। জান বাচ্চা, আমি ভেবেছিলাম তোকে হারিয়ে ফেলবো, আমি ভেবেছিলাম আজ সব শেষ হয়ে যাবে। সানা ক্লান্ত কণ্ঠে ফিসফিস করে বলল, পাগল, আমি আপনাকে ছেড়ে কোথায় যাব? অভিক দু হাত দিয়ে সানার হাত ধরে বুকের কাছে চেপে ধরল। তুই যদি চলে যেতি, আমিও বাঁচতাম না, আমি শ্বাসও নিতে পারতাম না। সে বারবার সানার চোখ, কপাল, ঠোঁটে চুমু খাচ্ছিল অশ্রু ভেজা ভালোবাসায়। সানা দুর্বল হাতে ওর গলা জড়িয়ে ধরল, মৃদু হেসে বলল, আপনার মেয়ে হয়েছে, জানেন? অভিক মাথা নাড়ল, চোখে জল জমে আছে। আমি বাবা হয়েছি ঠিকই, কিন্তু তার থেকেও বড় সুখ হলো আমি তোকে হারাইনি। সে সানাকে বুকে টেনে নিল, আলতো করে কপালে চুমু দিল। বাইরে সবাই বেবিকে নিয়ে মাতামাতি করছে, ছবি তুলছে, হাসছে কাচ্ছে। কিন্তু এই মুহূর্তে অভিকের কাছে পৃথিবীটা কেবল একজন মানুষ, তার জান বাচ্চা। নার্স ধীরে ধীরে ভেতরে এলকোলের কাপড়ে জড়ানো ছোট্ট নবজাতিকা। সানা দুর্বল চোখে তাকিয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না। অভিক উঠে দাঁড়িয়ে নার্সের কাছ থেকে বাচ্চাটাকে নিল, তার দু হাত কাঁপছিল। ছোট্ট মুখটা নড়ছিল, চোখ বন্ধ, নিঃশ্বাসের সঙ্গে মিষ্টি শব্দ বেরোচ্ছে। অভিক অবাক হয়ে তাকালো। এটা আমাদের? নার্স হেসে বলল, হ্যাঁ, একদম আপনাদের বেবি। অভিকের চোখ ছলছল করে উঠল। সে ধীরে ধীরে সানার পাশে গিয়ে বাচ্চাটাকে নিয়ে বসল। সানা কাপা কণ্ঠে ফিসফিস করল, আমাদের বেবি, আপনার অংশ। অভিক সানার মাথায় হাত রেখে বলল, না, শুধু আমার না, এটা আমাদের দু জনের। তুই আর আমি মিলে তৈরি করেছি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। সানা দুর্বল হাতে বাচ্চার গাল ছুঁয়ে চোখ বন্ধ করল, ঠোঁটে অশ্রুভেজা হাসি। অভিক সেই দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারল না। সে সানার কপালে, বেবির কপালে পরপর চুমু দিল। আমি তোদের দু জনকে আমার জীবন দিয়ে রক্ষা করব। তোরা আমার সব কিছু। সানা চোখ খুলে অভিকের দিকে তাকালো, সেই পুরনো প্রেমভরা দৃষ্টি নিয়ে। আমি জানি, অভিক, এজন্যই তো আমি বেঁচে আছি। 2 বছর পরে ঘরজুড়ে ছোট্ট আরিশার খিলখিল হাসি ভেসে আসছে। সে এখন হামাগুড়ি দিয়ে এদিক ওদিক ঘুরছে, খেলনা ছুঁড়ে মাটিতে আওয়াজ করছে। সানা রান্নাঘর থেকে বেরিয়ে ঘরে এল, চুল এলোমেলো, হাতে বেবির দুধের বোতল। মুখে হালকা ক্লান্তি, তবে চোখে মায়ের তৃপ্তির আলো। অভিক বিছানায় বসে সেই দৃশ্য দেখছিল। হঠাৎই সে হেসে বলল, শোন জান বাচ্চা, আমি এখন সিরিয়াস একটা অভিযোগ জানাবো। সানা অবাক হয়ে তাকালো। কি অভিযোগ? অভিক নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল। আগে তুই আমার ছিলি একদম 100%, আর এখন? এখন সবটাই ওই খুকির দখলে। সানা মুচকি হেসে বলল, ওই খুকি কিন্তু আপনারই মেয়ে। অভিক কাছে গিয়ে ফিসফিস করল, মেয়ে আমার ঠিক আছে, কিন্তু আমি তো এখনো তোর বর। তুই এখন শুধু মা হয়ে গেছিস, আমার বউটা কই? সানা লজ্জায় হেসে বলল, আরে বাবা, এখন তো সব সময় বেবিকে নিয়েই ব্যস্ত থাকতে হয়। অভিক হঠাৎ তার হাত ধরে টেনে কাছে নিল, গলায় উষ্ণ কণ্ঠে বলল, বেবি রাতে ঘুমালে তুই শুধু আমার, একদম আগের মতো। আমার জানবাচ্চাকে আমি ফিরিয়ে নেব, চুরি করব আবার। সানা লজ্জায় চোখ নামিয়ে ফেলল। হাসতে হাসতে মাথা নাড়ল, ঠোঁটে হালকা লালচে আভা। অভিক সুযোগ বুঝে আলতো করে সানার কপালে চুমু দিল। তখনই ছোট্ট আরিশা খেলনা ছুঁড়ে আবার খিলখিল করে হেসে উঠল। সানা ওর দিকে তাকাতেই অভিক কানের কাছে ফিসফিস করে বলল, ওকে নিয়ে তুই ব্যস্ত থাকিস, আর আমি তোকে নিয়েই ব্যস্ত থাকব। সানা চোখ তুলতেই অভিক দুষ্টু হেসে তার ঠোঁটের ওপর নিজের আঙুল রাখল। চুপ, কিছু বলিস না। শুধু আমার দিকে তাকিয়ে থাক। ঘরজুড়ে তখন ছোট্ট মেয়ের হাসি আর বাবা মায়ের প্রেম ভরা খুনসুটি একসাথে মিশে যাচ্ছিল। রাত 10টা। আরিশা মিষ্টি ঘুমে ঢলে পড়েছে, ছোট্ট দলনায় নরম কম্বলের ভেতর গুটিসুটি মেরে শুয়ে। ঘর নিস্তব্ধ, শুধু তার শ্বাসের মৃদু শব্দ ভেসে আসছে। সানা চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে পর্দা টেনে দিচ্ছিল, যাতে আলো ঢুকতে না পারে। হঠাৎ পিছন থেকে দু হাত এসে কোমর জড়িয়ে ধরল তাকে। অভিক ফিসফিস করে বলল, এখন আর কোনো অজুহাত নেই, জান বাচ্চা, মেয়ে ঘুমিয়ে গেছে। সানা আতকে উঠে ধীরে বলল, অভি, তুমি থামুন, ও যদি ওঠে পড়ে।
অভিক হাসল। উঠবে না, আমাদের রাজকুমারী তো স্বপ্নরাজ্যে। এখন আমার রানীটা শুধু আমার। সে সানার গলা বরাবর মুখ রাখল, উষ্ণ নিঃশ্বাসে সানা কেঁপে উঠল। মৃদু কণ্ঠে বলল, আপনি একটুও বদলাননি, সব সময় একই রকম। অভিক আলতো করে ঠোঁটে চুমু দিয়ে বলল, বদলাব কেন? আমি তোকে যে ভালোবাসি, সেটা দিনে দিনে আরো বেড়ে যাচ্ছে। সানা লজ্জায় চোখ নামিয়ে ফিসফিস করে বলল, কিন্তু আমি তো এখন মা হয়েছি, আগের মতো আর সুন্দরী নেই, শরীরও পাল্টে গেছে। অভিক এক ঝটকায় ওকে আয়নার সামনে ঘুরিয়ে দাঁড় করাল। চোখে জ্বলন্ত তীব্রতা। চুপ করো। তুই আমার কাছে আজও আগের মতোই সুন্দর। না, আজ আগের থেকেও অনেক বেশি। এই শরীর, এই দাগ সবই আমার কাছে গর্ব। কারণ তুই আমার সন্তানকে জন্ম দিয়েছিস। কথা শেষ না হতেই অভিক ঠোঁট চেপে ধরল সানার ঠোঁটে। চুমুটা এত গভীর, এত উন্মত্ত যে সানার শ্বাস কেটে এল। সানা হাত দিয়ে ওকে ঠেকাতে গেলেও মুহূর্তেই ভেঙে পড়ল অভিকের তীব্র ভালোবাসায়। শরীর গলে গেল, ঠোঁট কেঁপে উঠল। অভিক এবার ধীরে ধীরে ওর গলা, কাঁধে চুমু খেতে লাগল। তার হাত গা বেয়ে নেমে আসছে, প্রতিটি ছোঁয়ায় যেন উন্মাদ ঝড়। সানা কাঁপতে কাঁপতে বলল, অভিক একটু আস্তে, আমি তো আছি, আপনারই আছি। অভিকের কণ্ঠ কর্কশ হয়ে উঠল। না, আজ থামতে পারবো না। আজ তোকে মনে করিয়ে দেব তুই শুধু আমার। আমার স্ত্রী, আমার প্রেমিকা, আমার কামনা সবকিছু। সে সানাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। দু হাত দিয়ে ওর শরীর শক্ত করে জড়িয়ে ধরল, ঠোঁটে আবার উন্মত্ত চুমু রাখল। সানার চোখ বুজে এল, শরীর কেঁপে উঠল প্রতিটি ছোঁয়ায়। হঠাৎ অভিক ফিসফিস করে বলল, জান বাদশা, একটা ইচ্ছে বলবো, তুই পূরণ করবি। সানা চমকে তাকালো। ইচ্ছে? উম, বলুন, আমি সব পারবো আপনার জন্য। অভিকের চোখে তখন অদ্ভুত ঝড়। সে ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলল, বেশি কিছু না, আজ তোকে আমি অন্যরকম ভাবে পেতে চাই। আজ শুধু তুই আমার কথা শুনবি, কিছুতেই না বলবি না। সানার গাল লাল হয়ে উঠল। সে চাদরটা আরো টেনে শরীর ঢাকার চেষ্টা করল। চোখ নামিয়ে লজ্জায় আস্তে মাথা নাড়ল। হ, ঠিক আছে, আমি শুধু আপনারই। অভিকের শ্বাস ভারী হয়ে এল। সে একটানে চাদর সরিয়ে সানাকে নিজের বুকে টেনে নিল। আজ রাতে আমি তোকে নতুন করে আমার করব। তুই শুধু দেখবি, আমি কতটা পাগল তোকে পেতে। সানার ঠোঁট কাঁপতে লাগলো, চোখে ভিজে আলো। তার শরীর কাঁপছিল, কিন্তু সেই কাঁপন ছিল ভালোবাসা আর অদ্ভুত প্রত্যাশার। অভিকার এক মুহূর্তও সামলাতে পারল না। অভিকের চোখ লালচে আগুনে ভরা। সে একটানে সানার জামা খুলে ফেলল, উন্মুক্ত শরীর দেখে গভীর নিঃশ্বাস ফেলল। এই শরীরটা শুধু আমার। মা হওয়ার পরও তুই আগের থেকেও সুন্দর হয়েছিস। আজ আমি পুরোটা চাই। তার ঠোঁট নেমে এল সানার ঠোঁটে, তারপর গলা, কাঁধ, বুক হয় ধীরে ধীরে আরো নিচে। অভিক থামল না। সে প্রতিটি বাঁক, প্রতিটি জায়গা নিজের ঠোঁটে বন্দি করছিল। সে ধীরে ধীরে নিজের জামা খুলে ফেলল, তারপর প্যান্টও। পেশিবহুল শরীর ঘামে চকচক করছে। সানার গাল লজ্জায় লাল হয়ে উঠল, সে চাদর দিয়ে শরীর ঢাকতে চাইল। অভিক একটানে চাদর সরিয়ে নিয়ে তার হাত টেনে নিজের বুকে রাখল। তুই আজও আমার কাছে ঠিক ততটাই সুন্দরী, মা হওয়া তোকে আরো পূর্ণ করেছে। নিজের বুকে টেনে নিল, ঠোঁট চেপে ধরল, আর নিচু গলায় বলল, তুই আমার প্রথম, শেষ আর সবকিছু। জান বাদশা, আমার ভালোবাসা সারা জীবন এমনই থাকবে, কোনো দিন বদলাবে না। সেই রাতে তারা জনেই একে অপরকে আবারও নতুন করে খুঁজে পেল। উন্মাদ ভালোবাসা আর সীমাহীন সমর্পণের মধ্যে। আকাশ অফিসের কাজ শেষে বাড়ি ফিরল, মুখে হালকা ক্লান্তি, কিন্তু চোখে উজ্জ্বলতা। ঘরে ঢুকতেই দেখল সুহানা খাটে বসে ঘুমের মধ্যে ঢুলছে, কোমল চুলগুলো কপালে ঝুলছে। আকাশ হেসে ধীরে এগিয়ে এসে বলল, ঘুমাওনি কেন? আমি তো বললাম, আমার দেরি হবে। সুহানা অর্ধচেতনায় হেসে বলল, ঘুম আসছিল না একা। আপনার মেয়ে তো তার দাদা দাদির কাছে ঘুমাবো বলে বায়না ধরল, সেখানেই ঘুমিয়েছে। এখন আমার একা ঘুম আসে? আকাশ হেসে তার কাঁধে হালকা হাত রাখল, ধীরে ধীরে সোহানাকে নিজে দিকে টেনে নিল। মুখের কাছে নিয়ে বলল, তাহলে আজ ঘুমটা হলো না, রুম ফাঁকা, একটু রোমাঞ্চ হোক। সুহানা হেসে আকাশের চোখে চোখ রাখল, আর হাসি দিয়ে বলল, হ্যাঁ, শখ কম না। আকাশ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল।
হাতে হাত দিয়ে সুহানাকে টেনে নিল, শরীরের কোমল স্পর্শে রুমটা উষ্ণ হয়ে উঠল। সুহানা হালকা লাজুক হাসি দিয়ে চোখ বন্ধ করল। আকাশ ধীরে ধীরে তার ঠোঁট আঁকড়ে কোমলভাবে শরীর বরাবর হাত বয় নিয়ে নরম স্পর্শ শুরু করল। চুম্বনের গভীরতা বৃদ্ধি পেতে লাগল, নিঃশ্বাস দ্রুত। আকাশ ধীরে, আমি পারছি না, সুহানা ফিসফিস করে বলল। আকাশ হেসে বলল, ওমুম, আজ কোনো ছাড় নেই। আকাশ ধীরে ধীরে সুহানার কোমর ধরে নরমভাবে ঘনিষ্ঠ হয়ে গেল। চুম্বন এবং হাতের স্পর্শে সুহানার শরীর উত্তেজনায় কেঁপে উঠল। তার চোখের আলো, লাজুক হাসি আর নিঃশ্বাস সবই এক হয়ে ঘরটাকে উষ্ণ করে তুলল। দুজনের শরীরের নরম ঘর্ষণ, চুম্বন এবং কোমল স্পর্শের মাঝে রুমটা উষ্ণ হয়ে উঠল। আকাশ ধীরে ধীরে সুহানাকে আরো কাছে টেনে নিল, দুজনই হারিয়ে গেল একে অপরের ভালোবাসা এবং উত্তেজনায়। শেষ মুহূর্তে দুজনের নিঃশ্বাস মিলল একসাথে, শরীরের স্পর্শ আর চোখের যোগাযোগে অনুভূত হলো যে তারা একে অপরের জন্যই তৈরি। রুমের নীরবতা আর উষ্ণতা যেন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। শেষ পর্যন্ত সব ভালোবাসা একে অপরের অন্তরে মিশে গেল, আর প্রত্যেকটি হৃদয় পেল চিরন্তন শান্তি, আনন্দ ও পূর্ণতার আলোকিত জায়গা। দিনটা ছিল শুক্রবার। সকাল থেকেই বাড়িটার পরিবেশ যেন উৎসবের মতো জমজমাট। এহসান বাড়ির প্রতিটি কোণা কোলাহলে ভরে উঠেছে। আকাশ আর সুহানার ছেলে আমান এখন 4 বছরের। বয়স যতটা ছোট, দুষ্টুমি যেন তার চেয়েও হাজার গুণ বেশি। সারা বাড়ি জুড়ে সে শুধু দৌড়ঝাঁপ করে বেড়ায়। বারবার খেলনায় হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, আবার উঠে দাঁড়িয়ে ছুটে যাচ্ছে। এত দৌড়াদৌড়িতে সুহানা একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। বারবার তাকে ধরে টেনে এনে কোলে নিলেও মুহূর্তেই আবার হাত ফসকে ছুটে যায়। আকাশ আর সানার মেয়ে আরিশার বয়স এখন 3 বছর। এখনো স্পষ্ট করে সব কথা বলতে পারে না, তবুও তার আধো আধো বুলি শোনার জন্য বাড়ির সবাই বসে থাকে। সে যখন খিলখিল করে হেসে ওঠে, তখন যেন পুরো ঘর আলোকিত হয়ে যায়। এই দুই ছোট্ট শিশু আমান আর আরিশা একসঙ্গে থাকলে বাড়িটা যেন আরো বেশি সরগরম হয়ে ওঠে। খেলতে খেলতে তারা এমন অস্থিরতা সৃষ্টি করে যে চারপাশে হাসির রোল পড়ে যায়। সকালের ডাইনিং টেবিলের একপাশে বসে আছেন দুই প্রবীণ কর্তা। চায়ের কাপ হাতে, সামনে খোলা সংবাদপত্র। মাঝে মাঝে চোখ তুলে নাতি নাতনির খেলা দেখছেন। আবার হাসি চেপে রেখে পত্রিকার পাতায় চোখ রাখছিলেন। বাড়ির দুই যা আমান আরিশাকে নিয়ে আলোচনা করছেন কোনটা কাদের মতো হয়েছে, কে বেশি দুষ্টু, কে বেশি শান্ত। আরিশার আধো আধো বুলি শুনে সবাই হেসে গড়িয়ে পড়ছিল। এই সময় সুহানা আর সানা টেবিল সকালের খাবার গুছিয়ে রাখছিল। তাদের কপালে ঘাম জমে আছে, তবুও মুখে ক্লান্তির সঙ্গে হাসির ছটা। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি বেয়ে নেমে এল আকাশ আর অভিক। অভিককে দেখেই আরিশা খিলখিল করে হাসল। ছোট্ট হাত বাড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, আব্বু, আব্বু। অভিকও হেসে মেয়েকে বুকে তুলে নিল। একেবারে টেনে নিয়ে নিজের গালে গালে ঠেসে ধরল। একের পর এক চুমুতে ভরিয়ে দিল। তারপর মেয়েকে কোলে নিয়েই চেয়ারে বসে পড়ল। অভিক চেয়ারে বসতেই আরিশা খিলখিল করে হেসে তার শার্ট টানতে লাগলো। অভিক হেসে বলল, আমার আম্মু খাবার খেয়েছে। ছোট্ট হাত দুটো দিয়ে বাবার গলা জড়িয়ে ধরল আরিশা। সানা দূর থেকে হেসে বলল, একেবারে বাবার কার্বন কপি হয়েছে। তাই বাবাকে দেখলেই হাসি। আকাশ তখন পাশে এসে বলল, একদম ঠিক বলেছিস, অভিকও ওরকম ছিল ছোটবেলায়। অভিক মজা করে বলল, তাহলে বলছিস তুই শান্ত ছিলি, তবে তোর ছেলে এত ছটফটে হলো কি করে? এখন আবার বলিস না আরিশা আমান ক্যাট ছটফটে হওয়ার ট্রেনিং দিচ্ছে। এই কথায় সবাই হেসে উঠল। বাড়ির বড়রা খাওয়ার টেবিল থেকে তাকিয়ে হাসি মুখে দেখছিল। সন্তানদের কোলাহলে যেন বাড়িটা নতুন করে বেঁচে উঠেছে। আমান দৌড়ে এসে আরিশার হাত টেনে বলল, চল চল, খেলা করব। অভিক মজা করে গম্ভীর গলায় বলল, এভাবে আমার মেয়েকে টানিস কেন রে? আগে অনুমতি চাইতে হবে। সবাই আবার হেসে উঠল। আরিশা গা এলিয়ে বাবার কোল থেকে নেমে গেল আর আমানের সঙ্গে ছুটে খেলতে লাগলো। সুহানা ও সানা একে অপরের দিকে তাকিয়ে ক্লান্ত হলেও হাসছিল। কারণ এই হাসি খুশি, এই দৌড়ঝাঁপেই তো পরিবারের প্রাণ। সকালবেলার কোলাহল যেন ধীরে ধীরে দুপুরের দিকে আরো জমে উঠল। বারান্দায় ঝুলন্ত দোলনায় বসে আমান আর আরিশা মিলে একেবারে অস্থির করে তুলেছিল।
আমান দোলনাটা জোরে ঠেলছিল, আর আরিশা খিলখিল করে হাসতে হাসতে চেঁচিয়ে উঠছিল। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই সেই হাসির রোল শুনে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকল। সুহানা কয়েকবার গিয়ে ছেলেকে থামাতে চাইল। আমান, এত জোরে নয়, বন পড়ে যাবে। কিন্তু আমান মুখ কুঁচকে বলে উঠল, না আম্মু, ও তো মজা পাচ্ছে। সানা হেসে বলল, আমান ঠিক বলছে, দেখো তো আরিশা কি মজা করছে। অভিকার আকাশ তখন বসার ঘরে বসে গল্প করছিল। মাঝে মাঝে ছেলে মেয়েদের কাণ্ডকারখানা দেখে নিজেরাও হেসে উঠছিল। বাড়ির প্রবীণ কর্তাগণও সকালের আড্ডার পর আবার একত্রিত হয়ে হাসি মুখে নাতি নাতনিদের খেলা দেখছিলেন। কিছুক্ষণ পর খাবারের টেবিলে ডাক পড়ল। সুহানা আর সানা নানা পদ সাজিয়ে রাখল, গরম ভাত, মাছ, মুরগি, সবজি, ডাল, সাথে সালাদ আর মিষ্টি। বড় টেবিল একেবারে ভরে গেল সুস্বাদু খাবারে। সবাই একসঙ্গে বসে পড়ল। অভিক আরিশাকে কোলে নিয়ে বসাল পাশে ছোট্ট চেয়ারে। সে আবার ভাত ছুঁড়ে টেবিলে ফেলে হাসতে লাগল। আমানও খাওয়া ছেড়ে বারবার বোনের দিকে তাকিয়ে মজা পাচ্ছিল। সুহানা ক্লান্ত হলেও সবার দিকে তাকিয়ে হেসে বলল, ওদের ছাড়া বাড়িটা কল্পনাই করা যায় না। সানা মৃদু হেসে উত্তর দিল, ঠিক বলেছ, এই দুষ্টুমি আর কোলাহলই তো আসল সুখ। খাবারের টেবিলে হাসি, গল্প আর শিশুদের দুষ্টুমি সব মিলিয়ে এহসান বাড়ি যেন জীবনের এক টুকরো উৎসব হয়ে উঠল। সন্ধ্যার সময় সানা ঘরে জামাকাপড় গুছিয়ে রাখছিল। আলমারির দরজা খোলা, হাতে ইস্ত্রি করা শাড়ি। আমান আর আরিশা মেঝেতে খেলতে খেলতে একেবারে মাতিয়ে রেখেছিল ঘরটা। এই সময় অভিক হালকা হাসি মুখে ঘরে ঢুকল। আমানকে দেখে মজা করে বলল, এই যে বীর সেনা, একটা কাজ করো, তুই আরিশাকে নিয়ে একটু দাদিজানের ঘরে ঘুরে আয়। আমান মুচকি হেসে উঠে দাঁড়ালো। ছোট্ট বোনের হাত ধরে দরজার বাইরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ঘরটা নিস্তব্ধ হয়ে এলো। অভিক ধীরে ধীরে দরজা টেনে বন্ধ করল। দরজা বন্ধ হওয়ার হালকা শব্দে সানার মনোযোগ ভাঙল। এতক্ষণ সে গম্ভীর হয়ে জামাকাপড় গুছাচ্ছিল, হঠাৎ পেছনে তাকিয়ে অবাক হয়ে গেল। সানার চোখ বড় বড় হয়ে গেল, কপালে ভাঁজ পড়ে গেল। মৃদু কণ্ঠে বলল, আপনি হঠাৎ দরজা বন্ধ করলেন কেন? তার কণ্ঠে ছিল বিস্ময় আর হালকা আশঙ্কা। অভিক ঠোঁটে চিরচেনা দুষ্টু হাসি ঝুলিয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। অভিক ধীরে ধীরে সানার দিকে এগিয়ে এল। তার চোখে সেই চেনা দুষ্টু ঝিলিক, ঠোঁটে হালকা বাঁক। সানা থমকে দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইল। অভিক আর কিছু না বলে সরাসরি তার খুব কাছে এসে দাঁড়ালো। সানার নিঃশ্বাস কেঁপে উঠল, বুকের ভেতর ঢেউ তুলল অস্থিরতা। সে চোখ নামিয়ে নিচু গলায় বলল, আমান আর আরিশা চলে আসবে। অভিক মাথা একটু কাত করে ফিসফিস করে উত্তর দিল, ওরা এখন দাদিজানের কাছে আছে। এখন শুধু তুমি আর আমি। কথাটা বলে সে সানার গাল ধরে মুখটা তুলে নিল। সানার চোখে এক ফোঁটা লজ্জা ঝিলিক খেল, ঠোঁট কাঁপতে লাগলো। অভিক আর নিজেকে সামলাতে পারল না। ধীরে ধীরে তার ঠোঁট নামিয়ে দিল সানার ঠোঁটে। মুহূর্তেই সানার সারা শরীর কেঁপে উঠল, হাত দুটো অনিচ্ছায় হলেও অভিকের বুকে গিয়ে থামল। ঘরটা নিস্তব্ধ, শুধু জানার নিঃশ্বাসের গতি একে অপরের সঙ্গে মিশে যাচ্ছিল। বাইরে তখন অমান আরিশার খিলখিল হাসির শব্দ ভেসে আসছিল, অথচ এই ছোট্ট ঘরে ভিন্ন এক জগৎ তৈরি হয়ে গিয়েছিল, যেখানে ছিল শুধু অভিক আর সানা। হঠাৎই দরজায় ছোট্ট হাতের শব্দ ভেসে এল। ঠক ঠক ঠক। অমান আর আরিশা খেলতে খেলতে ফিরে এসেছে। আরিশা দরজায় ধাক্কা দিতে দিতে ডাকল, আম্মু, দরজা খোলো, আমরা এসেছি। সানা তড়িঘড়ি করে অভিকের বুকে ঠেসে রাখা হাত সরিয়ে নিতে গেল। মুখে তখনও হালকা লাজুক হাসি। অভিক তার কানে ফিসফিস করে বলল, আমার মেয়ে হয়েও আমার সাথে সত্যতা করছে। সানা লজ্জায় চোখ নামিয়ে হেসে ফেলল। অভিক দুষ্টু ভঙ্গিতে আরো ফিসফিস করে যোগ করল, তোকেই আমি আজ রাতে আসল মজা দেখাবো, জান বাচ্চা। সানা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেও ঠোঁটের কোণে হাসি আটকে রাখতে পারল না। এই মুহূর্তে দরজার বাইরে অমান আরিশা খিলখিল করে হেসে চলেছে। রাত তখন গভীর। বিছানার মাঝখানে ছোট্ট আরিশা গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে, একপাশে সানা আর অন্য পাশে অভিক। অভিক তাকিয়ে ছিল সানার দিকে। কয়েক মুহূর্ত চুপচাপ থেকে হঠাৎই ফিসফিস করে বলল, জান বাচ্চা, মেয়ে ঘুমিয়েছে। সানা, হ্যাঁ, কেন বলুন তো? অভিক ছাদে চোখ, জান বাচ্চা, আমার কন্ট্রোল হচ্ছে না।
সানা চোখ বড় বড় করে তাকালো। অভিক, আপনি এখন একটা বাচ্চার বাবা, একটু কন্ট্রোল করা শিখুন। অভিক হেসে মাথা নাড়ল। তার চোখে অদ্ভুত গভীরতা। আমি তো আমার মেয়ের কষ্ট বুঝি। আমি জানি ও একা থাকতে কষ্ট পায়, ওরও একটা ছোট ভাই চাই। তুই আমাকে দোষ দিচ্ছিস জান বাচ্চা। সানার ঠোঁটে অর্ধেক লজ্জার হাসি। কিছু বলার আগেই অভিক উঠে এসে ঝুঁকে ওকে জড়িয়ে ধরল বুকের মধ্যে। এতক্ষণে সানা আর কোনো প্রতিবাদ করতে পারল না। তার গাল লাল হয়ে উঠল, মাথা নিচু হয়ে গেল। অভিক তখন ধীরে ধীরে ওকে কোলে তুলে নিল। আরিশার ঘুম ভাঙল না, সে আগের মতোই শান্ত ছিল। সানার বুক ধড়ফড় করছিল, লাজে চোখ বন্ধ হয়ে আসছিল। অভিক ফিসফিস করে বলল, চল, আজ রাতটা শুধু আমাদের। বাইরে তখন ঘরজুড়ে শুধু ঘড়ির টিকটিক শব্দ আর দুজনের মিশে যাওয়া নিঃশ্বাস ভেসে আসছিল। সে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। চিলেকোঠার দরজা খুলে সানাকে নিয়ে ভেতরে ঢুকল। বাতাসে হালকা শীতলতা, জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছে। চিলেকোঠার দরজা বন্ধ হতেই ঘরটা একেবারে নিস্তব্ধ হয়ে গেল। জানালা দিয়ে আসা চাঁদের আলোয় সানার মুখে যেন অদ্ভুত এক আভা ছড়িয়ে পড়ল। অভিক কিছুক্ষণ তাকিয়ে থাকল, চোখে এক অদ্ভুত পাগলামি। ধীরে ধীরে এগিয়ে এসে তার কোমর জড়িয়ে নিল। সানা লজ্জায় গলে মুখ লাল হয়ে ফিসফিস করল, অভিক, যদি আরিশা উঠে যায়। অভিক কানে কানে বলল, কোনো কথা না, তুই আগের থেকে আরো নেশালো হয়ে গেছিস জান বাচ্চা। সে ঠোঁট রাখল সানার ঠোঁটে। চুম্বন প্রথমে আস্তে, তারপর ক্রমশ গভীর হলো। সানার শ্বাস ভারী হয়ে উঠল, হাত কেঁপে উঠল অভিকের কাঁধে। অভিক ধীরে ধীরে তার ওড়না সরাল, তারপর কাঁধের উপর দিয়ে নামিয়ে দিল। চাঁদের আলোয় সানার উন্মুক্ত ত্বক উজ্জ্বল হয়ে উঠল। সানা চোখ বন্ধ করে ফেলল, বুক কেঁপে উঠল লজ্জা আর অজানা টানে। অভিক একে একে তার জামা খুলতে লাগল। প্রতিটি স্তরে রেখে চলল চুম্বনের ছাপ। সানার ঠোঁট থেকে বেরোলো চাপা সুর, হ ফ। সে সানাকে আলতো করে গালিচার উপর শুইয়ে দিল। নিজে ঝুঁকে পড়ল তার উপর, দু হাত দিয়ে চেপে ধরল কোমর। তার ঠোঁট নামল সানার ঘাড় থেকে বুকে, তারপর আরো নিচে। সানার শরীর কেঁপে উঠল, নিঃশ্বাস ভারী হয়ে উঠল প্রতিটি স্পর্শে। অভিক ফিসফিস করে বলল, কতদিন তোকে খাইনি জান বাচ্চা। সানার চোখে মিশে গেল ভয়, লজ্জা আর অদ্ভুত এক আত্মসমর্পণ। অভিক তার ঠোঁটে আবারও তীব্র চুম্বন এঁকে দিল। এবার আর থামল না। ধীরে ধীরে মিলিয়ে গেল দুজনের মাঝে দূরত্ব। শরীর জড়িয়ে শরীর, নিঃশ্বাস মিশে গেল একে অপরের ভেতরে। রাতের নীরবতা, চাঁদের আলো আর চিলেকোঠার দেয়াল সেই মিলনের প্রতিটি মুহূর্তের সাক্ষী হয়ে রইল। চিলেকোঠার অন্ধকার ঘরে শুধু চাঁদের আলো ছড়িয়ে আছে। গালিচার উপর সানা শুয়ে, বুক ওঠানামা করছে দ্রুত, ঠোঁটে চাপা শ্বাস। অভিক তার উপর ঝুঁকে, একে একে সানার গায়ে থাকা শেষ কাপড়টুকুও সরিয়ে নিল। সানার শরীর লজ্জায় কেঁপে উঠল। সে মুখ ঘুরিয়ে ফিসফিস করে বলল, অভিক, উ। অভিক তার ঠোঁটে আবারও দীর্ঘ চুম্বন এঁকে দিল। দু হাত দিয়ে সানার আঙুলগুলো নিজের হাতে ধরে রাখল, যেন তাকে আশ্বস্ত করছে। চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, ভয় পাচ্ছিস কেন জান, আগের মতোই সুখ দেব তোকে। চুম্বন ভাঙতেই সে ধীরে ধীরে সানার বুক, কোমর বেয়ে নামল আরো নিচে। সানার ঠোঁট থেকে বেরোলো দমবন্ধ করা শব্দ। তার শরীর অভিকের প্রতিটি স্পর্শে আরো কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা। তারপর অভিক ধীরে ধীরে সানার ভেতরে প্রবেশ করল। সানা চোখ শক্ত করে বন্ধ করল, ঠোঁট থেকে বেরোলো চাপা শব্দ, অভিক ওফ আলহ। অভিক থেমে গিয়ে কপালে চুমু দিল, ফিসফিস করে বলল, একটু সহ্য কর, তারপর ভালো লাগবে। ধীরে ধীরে তার শরীরের ভেতর অভিকের ছন্দ মিশে গেল। প্রথমে কষ্ট, তারপর আস্তে আস্তে অদ্ভুত এক টান আর উষ্ণতায় ভরে উঠল সানা। তার নিঃশ্বাস এলোমেলো হয়ে গেল, শরীর জড়িয়ে ধরল অভিককে আরো জোরে। অভিক ফিসফিস করে বলল, জান বাচ্চা, এবার ভালো লাগছে। সানা আলহ হুমোমফ। প্রতিটি ধাক্কায় সানার ঠোঁট থেকে বেরোলো অচেনা সুর। চোখ ভরে গেল জলে, অথচ ঠোঁটে ফুটে উঠল অদ্ভুত এক হাসি। শেষমেশ জনেই ক্লান্ত হয়ে একে অপরের বুকে লুটিয়ে পড়ল। নিঃশ্বাস প্রশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল। চিলেকোঠার চাঁদের আলো, ঘরের নিস্তব্ধতা আর তাদের গোপন ভালোবাসা সবই সাক্ষী হয়ে রইল সেই মিলনের রাতে। সমাপ্ত।
গল্প কি করে তোকে বলবো। লেখনীতে তানিয়া খাতুন। অন্তিম পর্ব।